জয় হিন্দ প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তোমরা যারা এসএসসি এমটিএস 2025-এর প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করেই জানো জুন মাসের 26 তারিখে এই এক্সামের নোটিফিকেশন আসতে চলেছে এবছরের। এবং জুন মাসের 26 তারিখ থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, যেটা চলবে ওই জুলাইয়ের শেষ অবধি প্রায়। এবং যদি এক্সামিনেশন ডেটের কথা বলি, এই এক্সামটা শিডিউল হয়ে আছে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। আরও স্পেসিফিকভাবে বললে তোমার সম্ভবত 20 সেপ্টেম্বর থেকে এই এক্সামটা হবে, যেটা চলবে অক্টোবর মাসের শেষ অবধি বা 24শে অক্টোবর পর্যন্ত। কোথা থেকে বললাম? এসএসসির রিভাইজড এক্সাম ক্যালেন্ডার থেকে এই পরীক্ষার ডেট শিডিউল এটা এবারের জন্য। এখন যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা এসএসসি এমটিএস এর পরীক্ষায় প্রথম বসছো বা এর আগে বসেছো কিন্তু এক্সামিনেশনটাকে সিরিয়াসভাবে ক্র্যাক করতে চাও এবং তোমার এই পরীক্ষাটা নিয়ে যথেষ্ট সিরিয়াসভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলি তোমরা নিশ্চয়ই ভালো করে জানো যে এই পরীক্ষার গোটা সিলেকশনটা নির্ভর করে মূলত দুটো সাবজেক্টের উপর। মূলত দুটো সাবজেক্ট, সেই দুটো সাবজেক্ট কি কি? সেই দুটো সাবজেক্ট হলো একটা জেনারেল নলেজ আর একটা হলো জেনারেল ইংলিশ। এই দুটো সাবজেক্ট থেকে তোমার 25টা করে 50টা প্রশ্ন আসে, যে 50টা প্রশ্নের ওপরেই কিন্তু গোটা সিলেকশনটা দাঁড়িয়ে থাকে এই পরীক্ষার, যে কারণে এই পরীক্ষাটা এতটা কম্পিটিটিভ হয়ে যায়। ইংলিশ আর জিকে ছাড়া ম্যাথ কি আসে না, রিজনিং কি আসে না? ডেফিনেটলি আসে। কিন্তু সেই পেপারগুলো, সেই সাবজেক্টগুলো তোমার জাস্ট পাসিং ইন নেচার, সেখানে তোমাকে পাস করতে হয়। কিন্তু যদি ফাইনাল সিলেকশনের কথা বলি, ফাইনাল সিলেকশন তোমার পুরোটাই দাঁড়িয়ে থাকে এই দুটো সাবজেক্টের উপর। এখন যেহেতু গোটা এক্সামিনেশনটাতে সিলেকশন হবে কি হবে না সেটা দাঁড়িয়ে রয়েছে এই দুটো সাবজেক্টের ওপর, সেই কারণে এটা খুব জরুরি হয়ে যায় যে এই দুটো সাবজেক্টের প্রত্যেকটাকে তুমি আলাদা আলাদা করে গুরুত্ব দাও, সেখানকার এক্সাম প্যাটার্নটাকে বোঝো, কোশ্চেন প্যাটার্নটাকে বোঝো, কোথা থেকে প্রশ্ন দিচ্ছে, কোন কোন টপিকগুলোতে ফোকাস করছে, কোন কোন বই থেকে বা কোথা থেকে ভালো করে রিসোর্সগুলোকে পড়লে সেই জিনিসটা তোমার পক্ষে বেনিফিশিয়াল হবে প্রেজেন্ট সিনারিওতে দাঁড়িয়ে। এই জিনিসগুলো নিয়ে যদি না করো, ভাষা ভাষা নলেজ দিয়ে কিন্তু এই এক্সামটাকে আর যাই হোক ক্র্যাক করা যাবে না। এই কারণের জন্য আমি এর আগের ভিডিওগুলোতেও তোমরা অনেকে কমেন্ট করেছিলে এসএসসি এমটিএস এর স্ট্র্যাটেজির জন্য। কেউ কেউ জেনারেল নলেজ নিয়ে অনেক প্রশ্ন করেছো, জেনারেল নলেজের বইয়ের ব্যাপারে অনেকে প্রশ্ন করেছো। তো এই ভিডিওটাতে আমি একটা কমপ্লিট রোডম্যাপ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব অ্যাবাউট এসএসসি এমটিএস 2025, যেখানে আমি জেনারেল নলেজের পুরো বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইংলিশ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না, ইংলিশ নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, যাতে তোমরা এই দুটো সাবজেক্ট, যে দুটো সাবজেক্টের উপর এই পেপারটা মূলত সিলেকশন নির্ভর করছে, দুটোতেই নিজেদেরকে ভালোভাবে দক্ষ করে তুলতে পারো। এখানে আরও একটা কথা বলে রাখি, জিকের টপিক নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব বলতে শুধু এমন নয় যে ওপর কয়েকটা টপিক, ওপর কয়েকটা তোমার চ্যাপ্টার ইম্পর্টেন্ট এটা 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 এবং ওপর কয়েকটা বইয়ের নাম বলে আমি তোমাদেরকে বলবো, একদমই নয়। প্রত্যেকটা বিষয় নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট, একটা পেন এবং নোটবুক নিয়ে রেডি থাকো এবং পুরো ভিডিওটাকে দেখো। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না জেনারেল নলেজের প্রিপারেশন কিভাবে করব, বা যদি তোমার এর আগেও জেনারেল নলেজে মার্কস কম এসে থাকে, কোন কোন জায়গাগুলোতে আরেকটু বেশি এফোর্টস দিলে, আরেকটু বেশি কাজ করলে তুমি তোমার জেনারেল নলেজের মার্কসটাকে ইমপ্রুভ করতে পারবে, সেটাও কিন্তু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে জিনিসটা নিয়ে, সেটা হলো যে কোন কোন টপিক আসে এখানে জেনারেল নলেজে, কোন কোন টপিকগুলোর থেকে প্রশ্ন আসে। দেখো, মূলত যদি ওপর থেকে আমি টপিকগুলোকে তোমাদের বলি, সেগুলো রয়েছে স্ট্যাটিক জিকের থেকে একটা সিংহভাগ প্রশ্ন আসে, তারপর আসছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং মিসলেনিয়াস কিছু টুকটাক টপিক থেকে থাকে। এবার এই যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু ওয়েটেজ সেম থাকে না। যদি এমটিএস এর পার্টিকুলার কথা বলি, এমটিএস এর পার্টিকুলার এই এক্সামটাতে তোমার জেনারেল নলেজের সিংহভাগ ক্রেডিট যে টপিকটাতে যায় সেটা হলো স্ট্যাটিক জিকে। তাই যদি তুমি মনে করো এসএসসি এমটিএস এর জন্য নিজেকে প্রস্তুত করবে এবং তোমার জিকে স্ট্রং করা দরকার, তোমাকে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে শুরু করতে হবে। স্ট্যাটিক জিকের কোন কোন টপিক, সেটাকে কোথা থেকে পড়বো, সব কিছুতে ধীরে সুস্থে আসবো, একটু অপেক্ষা করো। এবং এই স্ট্যাটিক জিকে ভালোভাবে তৈরি না হলে তুমি কিন্তু এমটিএস এ খুব বেশি জিকেতে স্কোর করতে পারবে না, যেটা কিন্তু তোমার সত্যি পক্ষে একটা মানে সেটব্যাক হয়ে যাবে বড়সড় এক্সাম ক্লিয়ার করার দিক থেকে। এবং শুধু তাই নয়, প্রায় বলতে গেলে স্ট্যাটিক জিকে থেকে তোমার এই যে 25টা প্রশ্ন আসে, কিছু কিছু পেপারে এমনও দেখা গেছে স্ট্যাটিক জিকে থেকে প্রায় 7 থেকে 8খানা প্রশ্ন প্রায় এখান থেকে চলে আসে। আর
তার সাথে যদি আরো দুটো টপিককে অ্যাড করি, যেমন ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ধরে রাখো এই তিনটে টপিক যদি ভালোভাবে তৈরি থাকে, তুমি কিন্তু এমটিএস জেনারেল নলেজে অনেকটা এগিয়ে গেলে। আমি বলবো না কখনো এই তিনটে টপিকে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে, বাট এই তিনটে টপিক তোমাকে সবার প্রথমে নিজেকে মানে ফান্ডামেন্টাল ভাবে তোমাকে স্ট্রং হতে হবে এই তিনটে টপিকের উপর। তারপর আসে জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড মিসলেনিয়াস। কেন বাকিগুলোকে আমি পরে রাখলাম? এরা কি লেস ইম্পর্টেন্ট? না, একদমই নয়। এরা লেস ইম্পর্টেন্ট না হলেও এই যে ওপরের দিকে যে তিনটে টপিকের কথা বললাম, এই তিনটে টপিকে প্রচন্ড ডিপ থেকে প্রশ্ন করছে ইদানিং। আর পরের যে টপিকগুলো তুমি দেখলে সেখান থেকে কিন্তু এখনো অতটা গভীরে যায়নি। মোটামুটি ওপর ঠিকঠাক নলেজ থাকলে যে কেউ সেই টপিকগুলোকে অ্যান্সার করতে পারে। তা এই তিনটে টপিককেই বা কিভাবে তৈরি করব বা পরের টপিকগুলো থেকে কিভাবে করব সেটুকু আমরা এবার একে একে আলোচনা করব। তবে এটুকু নোট ডাউন করে রাখো, তোমাকে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই তিনটে টপিক তৈরি করা, স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ান পলিটি এবং হিস্ট্রি। যদি এই তিনটে টপিক তোমার ভালোভাবে তৈরি থাকে, আশা করা যায় 25টার মধ্যে অন্তত 12-13টা কোশ্চেনের অ্যান্সার তুমি করে আসতে পারবে। তারপর আসছে বাকি টপিকগুলো। এবার আমরা আসি সবার প্রথমে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটার কথা বললাম বা যে টপিকটার কথা বললাম, দ্যাট ইজ স্ট্যাটিক জিকে। এখন স্ট্যাটিক জিকে তো আর ছোট জিনিস নয়। আগে হতো স্ট্যাটিক জিকে কে সবার থেকে কম গুরুত্ব দেওয়া হতো। যখন লুসেন্ট তোমরা যারা পড়ে জেনারেল নলেজ প্রিপারেশন করবো, দেখবে লুসেন্টের শেষের দিকে কিছু স্ট্যাটিক জিকের প্রশ্ন থাকে, যে কোন জলপ্রপাত কোথায় অবস্থিত, কোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। এই টুকটাক কয়েকটা জিনিস জানা থাকলে স্ট্যাটিক জিকে নিয়ে আর কিছু পড়তে লাগতো না। বাট এখন হয়ে গেছে যে স্ট্যাটিক জিকেই কিন্তু তোমার একদম মানে কি রোল প্লে করছে সিলেকশনের ক্ষেত্রে। জিকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেহেতু হয়ে গেছে, আমাদের বোঝা দরকার স্ট্যাটিক জিকেকে আমরা কিভাবে তৈরি করব। দেখো, স্ট্যাটিক জিকের মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে। যেহেতু বললাম খুব গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ, তাই ওপর বললে চলবে না। আর্ট অ্যান্ড কালচার হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। স্ট্যাটিক জিকেও যদি তুমি তৈরি করবে, তোমাদেরকে রিকোয়েস্ট সবার প্রথমে এই আর্ট অ্যান্ড কালচারের উপর ফোকাস করবে। প্রচুর প্রশ্ন হয় এখান থেকে, প্রত্যেকবার প্রত্যেকটা পেপারে কিছু না কিছু প্রশ্ন এখান থেকে থাকেই থাকে। তারপর আমরা দেখব টেম্পল আর্কিটেকচার, ফেমাস টেম্পলস। তারপর আসে স্ট্যাটিক জিকের মধ্যে আরো একটা বড় পোর্শন যেটা অনেককে নেগলেক্ট করে যায়, যার ফলে গিয়ে পরীক্ষায় গিয়ে মুখ থুবড়ে পড়ে, সেটা হচ্ছে স্পোর্টস। বুকস অ্যান্ড অথার্স প্রত্যেক বছরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কেভস রয়েছে, ফোর্টস, টম্বস, মনুমেন্টস, বিখ্যাত যারা ব্যক্তিত্ব বা ফেমাস পার্সোনালিটিস, আমাদের ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো রয়েছে সেগুলো, গভর্নমেন্ট স্কিম, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং সর্বশেষে মিসলেনিয়াস কিছু টপিকের উপর। ওকে, নাও চলে আসি আর্ট অ্যান্ড কালচার। দেখো, আমি প্রথমে প্রত্যেকটা টপিক বললাম, তারপর স্ট্যাটিক জিকের মধ্যে কি কি টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে বললাম। এরপর যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরা মিসগাইডেড না হও, আমি তোমাদের বলে দিচ্ছি এই টপিকগুলোকে তোমরা কিভাবে তৈরি করবে, সেটাও কিন্তু নোট ডাউন করে রাখো। সবার ফার্স্টে আমি যদি তোমাদেরকে আর্ট অ্যান্ড কালচারের কথা বলি, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক কি কি চলে আসে? ক্লাসিক্যাল ড্যান্স, ডেফিনেটলি। আমাদের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, তাই না, সেই নৃত্যগুলোর উত্থান কোথায় কোথায়, এবং সেই নাচগুলো সম্পর্কে বা সেই ক্লাসিক্যাল ড্যান্সগুলো সম্পর্কে ভালোভাবে পড়ে যাবে। তাদের প্রত্যেকটা ছোটোখাটো বিষয় পর্যন্ত এড়িয়ে যাবে না, সেগুলোকে ভালো করে স্টাডি করবে। বিকজ এগুলো প্রশ্ন দিচ্ছে, কারা সেই ড্যান্সগুলো কে রিভাইভ করেছিলেন, ঠিক আছে, সেই ড্যান্সগুলোর কিছু ফেমাস ইনস্টিটিউশন থাকলে, সেই ড্যান্সগুলোর সঙ্গে জড়িত বিখ্যাত পার্সোনালিটিসরা, এই সবকটা জিনিস কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। তো খালি এমন নয় যে যে 8টা ড্যান্স রয়েছে 8টা ড্যান্স এবং কোন রাজ্যে তাদের অরিজিন সেটুকু পড়ে আমি চলে গেলাম। আমি ভালোভাবে বলে দিচ্ছি, এটুকু কিন্তু এনাফ হবে না। ওই ড্যান্সগুলোর ফর্মগুলো সম্পর্কে তোমার পুরো ভালোভাবে জানতে হবে। এছাড়াও ধরো তোমাকে প্রশ্ন দিয়ে দিল যে কোন এমন ড্যান্স আছে যে ড্যান্সটার মধ্যে ফাইন আর্টের যে 5টা ফর্ম রয়েছে, কি কি সেগুলো? মিউজিক, তোমার পেন্টিং, অ্যাক্টিং, ড্যান্স এবং লিটারেচার বা সাহিত্য, এই 5টা ফর্মের কম্বিনেশন কোন ড্যান্সের মধ্যে দেখতে পাওয়া যায়। তো তোমাকে এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে এখন, এবং এগুলো তুমি না জানলে, এগুলো ডিটেলসে স্টাডি না করলে তুমি অ্যান্সার করতে পারবে না। কমেন্ট বক্সে লিখে জানাও দেখি তোমরা এই জিনিসটাকে জানো কিনা, তারপর আমি তোমার সেখানে কমেন্ট করে জানিয়ে দেবো। দেন চলে আসে ফোক ড্যান্স সম্পর্কে, ক্লাসিক্যাল ড্যান্সের পরে ফোক ড্যান্স।
ফোক ড্যান্সের ঘটনাগুলো কি হয় সেটা অতটা না জানলেও মোটামুটি কোন রাজ্যে কোন ফোক ড্যান্স, বিশেষ করে রাজস্থান সাইডের যে ফোক ড্যান্সগুলো রয়েছে, সেখানকার যারা প্রমিনেন্ট ফোক ড্যান্সার তাদের নামগুলো খালি মাথায় রেখো, বাকিগুলো না জানলেও চলবে। ওকে? দেন আসে মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট। কোন মিউজিশিয়ান কোন বাদ্যযন্ত্র বাজাতেন এবং যারা বিখ্যাত মিউজিশিয়ান রয়েছে তাদের ব্যাপারে তো একটু ডিটেলসে পড়তেই হবে ভাই, না হলে এগুলো হবে না এখনকার দিনে। দেন আসে ঘরানা। এখন ঘরানা বললে আমাদের যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এবং আমাদের যে সাউথের কর্ণাটিক মিউজিক, সেই মিউজিকগুলো সম্পর্কে ভালো করে পড়বে। দেখো সাউথের মিউজিকগুলোর খুব বেশি ঘরানা নেই, কোনো ঘরানাই নেই বলতে গেলে কর্ণাটিক মিউজিকের, বিকজ এটা পুরোটাই ইন্ডিজেনাস, এর মধ্যে কোনো মিশ্রণ দেখা যায় না। নর্থ সাইডের অর্থাৎ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে নানা রকম ভ্যারাইটি দেখতে পাওয়া যায় বলে এটা অনেকগুলো ঘরানাতে ডিভাইডেড। তো এই ঘরানার কনসেপ্টটা মূলত হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের জন্যই। তো আর কিছু ড্যান্স ফর্মের ক্ষেত্রেও কিছু ঘরানাস রয়েছে। তো সেই ইম্পর্টেন্ট ঘরানাসগুলো বোথ মিউজিক অ্যান্ড ড্যান্স দুটো ক্ষেত্রেই তুমি পড়ে যাবে। যদি আমি পার্টিকুলার মিউজিকের কথা বললে কিরানা ঘরানা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আরো বেশ কিছু ঘরানা রয়েছে, তো একটু সময় নিয়ে ইউটিউব থেকে রিসার্চ করে হোক বা যেখান থেকেই হোক না কেন কোনো বই থেকে পড়ো, এই ঘরানাগুলোকে ভালো করে তৈরি করে যাবে। কে কোন ঘরানার প্রতিষ্ঠাতা এবং সেই ঘরানার সঙ্গে বিখ্যাত যে সমস্ত ব্যক্তিত্বরা জড়িয়ে রয়েছেন তাদের নাম। একই রকমভাবে ড্যান্সের যে ঘরানাগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাকে তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি পার্টিকুলার তোমাদেরকে যে বলো তো কত্থকের কতগুলো ঘরানা আছে? তো মাথায় রাখবে এই যে কত্থক ড্যান্স, পার্টিকুলার এই কত্থক ড্যান্সই কিন্তু ৩ টে আলাদা, আলাদা ঘরানাতে বিভক্ত রয়েছে। যেগুলো কি, কি? যেগুলো হলো JBL। JBL এইভাবে মাথায় রাখতে পারো, জয় বাবা লোকনাথ। যেখানে জয় হচ্ছে জয়পুর, বি হচ্ছে আমাদের বানারস এবং এল হচ্ছে লখনৌ ঘরানা। এখন আম এই ঘরানাগুলোর মধ্যে থেকে পার্টিকুলার একটা তোমাকে প্রশ্ন দিয়ে দিল, ধরে রাখো। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে বিরজু মহারাজ কত্থকের, তিনি কোন ঘরানার সঙ্গে যুক্ত? তো তিনি লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত। কত্থক ড্যান্সার, ফেমাস কত্থক ড্যান্সার। তো এই ধরনের প্রশ্নগুলো আসছে, যে কারণে তুমি দেখো যদি প্রিভিয়াস ইয়ার মুখস্থ করো সেখান থেকেও তুমি এই জিনিসগুলো জানতে পারবে, বাট থ্রু আউট নলেজ না থাকলে না তুমি প্রশ্নগুলো অ্যান্সার করাটা তোমার পক্ষে বা মনে রাখাটা, মাথায় রাখাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস আমি তোমাদেরকে বলছি যে একটু ডিটেলস স্টাডি করো। ঘরানা বাকি যে ঘরানাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বে। ঠিক আছে? কিরানা ঘরানা সম্পর্কে আমি বললাম, পণ্ডিত ভীমসেন যোশী স্বয়ং রয়েছেন নিজে এই ঘরানাতে। কিরানা ঘরানার ব্যক্তিত্ব উনি। আরও অনেকে রয়েছেন, তাই না? তাদের সম্পর্কে পড়বে। সিতারা দেবী সম্পর্কে পড়বে। সিতারা দেবী একজন বিখ্যাত কত্থক পার্সোনালিটি। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে কুইন অফ কত্থক বলে ভূষিত করেছিলেন। তো তাদের সম্পর্কে পড়বে। এই সমস্ত যারা গুরুত্বপূর্ণ আর্ট পার্সোনালিটিস রয়েছে, মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের সঙ্গে জড়িত পার্সোনালিটিস যারা রয়েছে, মিউজিকের সঙ্গে রয়েছে, ডান্সের সঙ্গে রয়েছে, তাদের প্রত্যেকের ব্যাপারে ভালো করে জেনে যাবে। বিশেষ করে কিছু নাম তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে হবে, তারা কী, কী অ্যাওয়ার্ড পেয়েছেন, কী, কী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে যারা ভারতরত্ন পেয়েছেন, তাদের নাম, যে সমস্ত আর্ট পার্সোনালিটিস, তাদের ব্যাপারে একটু ডিটেলসে পড়ে যাবে। আমি যদি বলি পণ্ডিত রবিশঙ্করের কথা, যদি বলি জাকির হোসেন সাহেবের কথা, এনাদের ব্যাপারে যদি বলি বিসমিল্লাহ খান সাহেবের কথা, এনাদের ব্যাপারে তো তোমাকে একটু ডিটেলসে পড়তেই হবে, তাই না? জাকির হোসেন সদ্য প্রয়াত হয়েছেন, সুতরাং ওনার ব্যাপারে জানাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, যে কবে কোন পুরস্কার উনি পেয়েছেন। আর পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে তো বললামই, উনি তোমার ৩ বার গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তো দ্যাটস ওয়াই ওনার নামটা তো সত্যিই খুব গুরুত্বপূর্ণ হয়েই যায়। তো তোমাকে পড়তেই হবে, তাই না? তো ডাইরেক্ট ওখান থেকে জিজ্ঞাসা করে দেবে যে কতবার উনি গ্র্যামি পেয়েছেন বা এতবার গ্র্যামি পাওয়া ব্যক্তির নাম কি? ইত্যাদি, ইত্যাদি জিনিসগুলো চলে আসে। একই রকমভাবে মিউজিকেও দেখো পণ্ডিত ভীমসেন যোশীর কথা আমি আগেও বলেছি। পণ্ডিত যশরাজের নাম মাথায় রাখবে। পণ্ডিত যশরাজ এত বড় একটা নাম, ব্যক্তিত্ব, যার নামে পর্যন্ত আমাদের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্টিটিউশন তোমার ইউনিয়ন তারা একটা ছোট গ্রহের নাম পর্যন্ত রেখে দিয়েছে পণ্ডিত যশরাজের নামে। তো বুঝতে পারছো যে কত বড় পার্সোনালিটিস তারা। তো সেগুলো কিন্তু একটু পড়তে হবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট দাঁড়িয়ে যাচ্ছে। দেন বিভিন্ন রাজ্যে যে সমস্ত ফেয়ারগুলো রয়েছে, যে মেলাগুলো হয়, ফেস্টিভ্যালসগুলো হয়, একটু তোমরা ইউটিউব ঘেঁটে হোক, একটু ট্রিকারি যা করে হোক, একটু মুখস্থ করার চেষ্টা করে নিও প্লিজ। বিশেষ কিছু ফেস্টিভ্যাল থাকে, যে ফেস্টিভ্যালগুলোতে তোমার টাইমও জিজ্ঞাসা করে। যেমন ধরো আমি যদি বলি নাগাল্যান্ড সাইডের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, নাগাল্যান্ডে প্রচুর লোকাল ট্রাইব রয়েছে, যেই ট্রাইবরা কোন সময় কোন ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করে সেগুলো কিন্তু ওখান থেকে দেখে নেবে। নর্থ ইস্টে মূলত জিজ্ঞাসা করে, নর্থ ইস্ট থেকেই এই প্রশ্নগুলো করে যে এই ফেস্টিভ্যালটা কোন ট্রাইব করে। বাকি ফেস্টিভ্যালগুলোর ক্ষেত্রে ইন্ডিয়ার ফেস্টিভ্যাল, এই দিককার ইন্ডিয়ার ক্ষেত্রে তোমার যদি বলি ফেস্টিভ্যালগুলোর ক্ষেত্রে অতটা জিজ্ঞাসা করে না যে কোন ট্রাইব, মূলত কোন ফেস্টিভ্যাল কোথায় হয়
তার আগে পরে আনুষঙ্গিক কিছু বিষয় থাকলে সেগুলো জিজ্ঞাসা করে, বাট নর্থ ইস্টের ক্ষেত্রে কিন্তু ট্রাইব ব্যাপারটাও চলে আসে। তো দ্যাটস ওয়াই আমি বলবো সাইমালটেনিয়াসলি সেই জিনিসটাকেও তৈরি করতে। এরপর আসে আমাদের পেন্টিং চলে আসে, গুরুত্বপূর্ণ পেন্টিংগুলো সম্পর্কে পড়বে, পেন্টারদের সম্পর্কে পড়বে, তাই না? এবং পেন্টিংগুলো পড়বে যখন মাথায় রাখবে ভালো করে যে কোন পেন্টিং কোথাকার। যেমন কিছুদিন আগে রোগান পেন্টিং, যেটা গুজরাটের কচ্ছ এলাকার পেন্টিং, জাপানের যে প্রাইম মিনিস্টার রয়েছেন তাকে মোদিজি এই পেন্টিং গিফট করেছেন, দ্যাটস ওয়াই ইট বিকাম ইম্পর্টেন্ট। ট্রাইবসগুলো সম্পর্কে পড়বে এবং বিভিন্ন জায়গার বিখ্যাত ড্রেস এবং সেখানকার যে বিশেষ করে খাবারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এই আর্ট অ্যান্ড কালচার এইভাবে তোমরা তৈরি করলে মূল ধরে রাখবে স্ট্র্যাটেজিকের একটা বড় সিংহভাগ তোমার তৈরি হয়ে গেল। শুধু আর্ট অ্যান্ড কালচার তৈরি করতে পারলে 30% তোমার স্ট্র্যাটেজিকে তৈরি হয়ে গেল। এই যে টপিকগুলো বললাম এগুলোতে যদি একটু দক্ষভাবে তৈরি করতে পারো। দেন একটা ছোট টপিকে আসি, সেটা হচ্ছে টেম্পল আর্কিটেকচার এবং ফেমাস টেম্পল। উত্তর ভারতের যে মন্দিরের নকশাগুলো রয়েছে, নির্মাণ পদ্ধতি রয়েছে, দক্ষিণ ভারতের যে মন্দিরের নির্মাণ পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে একটা বিস্তর ব্যবধান রয়েছে এবং সেটা যারা তোমরা দেখবে চোখে দেখে নিজেরাও বুঝতে পারো। তো এই কারণে এই টেম্পল আর্কিটেকচার কোথায় কোন ধরনের স্ট্রাকচার দেখা যায়, তাদের বিশেষত্বগুলো কি কি, হ্যাঁ, সেগুলোকে একটু ভালো করে পড়বে। সাইমালটেনিয়াসলি এর সাথে যেগুলো আমাদের পুরনো মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো, বিখ্যাত মন্দিরগুলো রয়েছে, সেই টেম্পলগুলো, সেই চার্চগুলো কোথায় কোনটা অবস্থিত, হ্যাঁ, বা সেই মস্কগুলো কোথায় কোনটা অবস্থিত, সেগুলো একটু ভালো করে যদি জেনে যাও এবং তাদের ফাউন্ডারদের নামগুলোও যদি একটু পড়ে যাও, বা কোন রাজবংশ তৈরি করেছে, মসজিদদের ক্ষেত্রে কে তৈরি করেছে জিজ্ঞাসা করে, মন্দিরের ক্ষেত্রে কোন রাজবংশ সাধারণত সেটা জিজ্ঞাসা করে, তাই না? আর চার্চের ক্ষেত্রে জিজ্ঞাসা করে এই চার্চ কোথায় অবস্থিত। তো গোয়া সাইড, কেরালা সাইড ওখানকার বিখ্যাত কিছু চার্চ রয়েছে যেগুলো সাধারণত প্রশ্নে করে। উত্তরের দিকে সেরকম কোনো চার্চ নেই, খুব একটা বেশি প্রশ্ন করে না। আমাদের কলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল নিয়ে জিজ্ঞাসা করেছিল একবার, তো ওটা তো তোমরা অ্যান্সার এমনি করতে পারবে। বাকি টুকটাক এই জিনিসগুলো একটু দেখে রাখবে। আর মন্দির নির্মাণের যে এই যে স্টাইলগুলোর কথা বললাম এগুলো সম্পর্কে একটু স্টাডি করে গেলে খুব ভালো হয়। ওকে, তো চলে আসি তারপর আরও একটা বড় টপিক এবার। সেকেন্ড যে বড় টপিকটা রয়েছে তোমার আর্ট অ্যান্ড কালচারের পরে স্ট্যাটিক জিকেতে, সেটা হলো স্পোর্টস। অনেকে স্পোর্টসকে ইগনোর করে যায়, স্পোর্টস সম্পর্কে ওপর পড়ে যায়, বা ভাবে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আর আইপিএল দেখে পড়ে গেলেই হয়ে গেল। না, তা কিন্তু নয়। স্পোর্টস সম্পর্কে এখন কিন্তু অনেক দিক থেকে প্রশ্ন দিচ্ছে। তুমি যদি দেখো লাস্টের 2 বছরের পরীক্ষার প্রশ্নগুলো, এসএসসির যে কোনো পরীক্ষাতে, নট অনলি ইন এমটিএস, সেখানে কিন্তু তোমার প্রত্যেকটা স্পোর্টসের বেসিক নলেজ না থাকলে সেই প্রশ্নগুলোকে অ্যান্সার করা যাবে না। তো কয়েকটা স্পোর্টস বিশেষ করে যেমন ক্রিকেট, ফুটবল, হকি, কবাডি, এই 3-4টে খেলা সম্পর্কে কিন্তু তোমার একটু বিস্তারিত জানতে হবে যে হয় কি খেলাটাতে। ঠিক আছে? খেলাটাতে হয় কি? যদি একবার খেলাটাকে ভালো করে বুঝে যাও, সেই খেলার সঙ্গে জড়িত টার্মসগুলোও তোমার মনে রাখার সুবিধা হয়ে যাবে যে স্পোর্টস টার্মিনোলজিগুলো কোন খেলার সঙ্গে কোনটা জড়িত রয়েছে। না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তোমার একটা ভাষা জ্ঞান থাকলে তুমি কিন্তু কখনোই সেই জিনিসটাকে ঠিকঠাক অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে? টার্মিনোলজিগুলো ওই কারণে মুখস্থ করে তুমি ভুলে যাও। কারণ তুমি ওটা মুখস্থ করছো, তুমি তো জানো না ওটা কোন ক্ষেত্রে কোথায় প্রয়োগ হয়। তো একটু সময় নিয়ে একটু নিজের মতন রিসার্চ করে প্রত্যেকটা গেম সম্পর্কে, প্রত্যেকটা স্পোর্টস সম্পর্কে নিজের একটা দক্ষতা তৈরি করবে। তারপর ধরো যে বিশেষ করে যেই সমস্ত স্পোর্টসের টার্মিনোলজিগুলো তোমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, সেই গেমগুলো নিয়ে ভালো করে পড়ো। তার রুলসগুলো, তার যে ফিল্ডে খেলাটা হয় সেই ফিল্ডের ডাইমেনশন কীরকম থাকে, তাই না? এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করছে। যেমন তোমার ফুটবলের ক্ষেত্রে যদি বলি, গোল পোস্টের দূরত্ব কত থাকে, দুটো পোস্টের, গোল পোস্টের উচ্চতা কত থাকে, মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত হয়, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে এবং জিজ্ঞাসা করছেও। তোমার স্পোর্টসের রিলেটেড অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে পড়তে হবে, কোন খেলার সঙ্গে কোন কাপ জড়িয়ে রয়েছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয় ক্ষেত্রেই। এটা তো বলার কিছু নেই, প্রত্যেকবারের একদম কমন প্রশ্ন। টার্মিনোলজি, স্পোর্টস পার্সোনালিটিস, আমাদের যে গেমগুলো রয়েছে সেই ট্রেডিশনাল সবকটা গেম সম্পর্কে পড়বে। কোন খেলার সঙ্গে কোন কাপ, কোন খেলার সঙ্গে কোন ট্রফি জড়িয়ে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্পর্কে বলবে। আরও একটা যেটা এখানে বলা নেই সেটা হলো কোন খেলার সঙ্গে কতজন ব্যক্তি জড়িয়ে থাকে, বা কোন খেলায় কতজন তোমার পার্সোনালিটিস থাকে, সেগুলো সম্পর্কে পড়বে। মানে কতজন খেলোয়াড় থাকে, সরি। যেমন ধরো আমি যদি বলি পোলোর কথা, পোলো 4টে লেটার দিয়ে তৈরি, তো পোলোতে 4জন খেলোয়াড় থাকে। দেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে খোখো খেলায় কতজন খেলোয়াড় থাকে। তো দেখো খোখো 3 3 3 তিরিকে হয় কত, 9। তো খোখোয় 9জন খেলোয়াড় থাকে। এইভাবে তুমি মাথায় রাখতে পারো 3 3। তারপর তোমাকে যদি আমি বলি বেসবল খেলার কথা, বেসবল খেলার কথা তোমরা মাথায় রাখবে। বেসবল খেলায় 9জন থাকে। আমাদের বাস্কেটবল রয়েছে, তারপরে বাস্কেটবল খেলায় কতজন থাকে? বাস্কেটবল খেলায় তোমরা যদি কোই মিল গায়া মুভিটা দেখো তাহলে দেখেছো নিশ্চয়ই, সেখানে বাস্কেটবল খেলায় ঋত্বিক রোশন এবং তার বন্ধুরা যখন খেললো 5 জন করে থাকে প্রত্যেকটা টিমে। তো
রিলেভেন্ট জিনিসগুলো সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাকে এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এসএসসি সেটাই চায় যে তুমি এই জিনিসগুলো কতটা তুমি মাথায় রাখতে পারছো। এমন নয় যে খুব তোমাকে তোমার এমন প্রশ্ন দেবে যে প্রশ্ন তোমাকে খুব ভাবনা চিন্তা করে হাই থিংকিং করে তবে অ্যান্সার করতে হবে। তুমি কতগুলো তথ্য সহজ উপায়ে নিজের মাথার মধ্যে রাখতে পারছো সেটাই হচ্ছে পরীক্ষা। এমন কিছু কনসেপচুয়াল প্রশ্ন এসএসসি, এমটিএস এ কখনোই দেয় না। ওকে? তো বেস বল, বেস আমাদের কখন তৈরি হয়? ক্লাস 9-10 এ আমাদের বেস তৈরি হয়। তো বেস বলে ৯ জন খেলোয়াড় থাকে। এইভাবে তোমরা তোমাদের মতন করে যেভাবে সুবিধা হয় সেভাবে মাথায় রেখো, আর কিছুই না। এরপর আসি ওই যে বললাম প্রত্যেকটা খেলা সম্পর্কে, সেখানে দেখো স্পোর্টস সম্পর্কে দেখতে গেলে ক্রিকেট সম্পর্কে শুধু যে দেখতে হবে তা নয়, হিস্ট্রিও দেখবে ক্রিকেটের। যেমন ভারতবর্ষের প্রথম টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন কে ছিলেন? তার নাম কমেন্ট বক্সে লিখে জানাও দেখি আমাকে। ও আর্ট অ্যান্ড কালচার থেকে যখন তোমাদের জিজ্ঞাসা করলাম, আমি তোমাদেরকে আর্ট অ্যান্ড কালচারের একটা প্রশ্ন বলেছিলাম, সেটা হচ্ছে যে আম সিতারা দেবীর কথা, যিনি কুইন অফ কত্থক, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর কুইন অফ কত্থক বলেছিলেন। তোমরা আমাকে জানাও, প্রথম প্রশ্ন, কুইন অফ ঠুমরি, কুইন অফ থুমরি কাকে বলা হয়? এটা একটা প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাও। এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন তোমাদেরকে আমি করি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন? তার নাম তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এর সাথে সাথে আরো প্রশ্ন দেয়, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে থেকে শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। ওকে? তো স্পোর্টস পার্টটাকে কখনো ইগনোর করবে না। যেটা আরো একটা পার্ট এখানে থেকে যাচ্ছে, দ্যাট ইজ অলিম্পিক, ভেরি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অলিম্পিক, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস এমটিএস পরীক্ষার জন্য লোকে ওপর পড়ে যায়। শুধু 2024-এর অলিম্পিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে হবে না। অলিম্পিক্স যবে থেকে শুরু হয়েছে, কবে শুরু হয়েছে, ভারত কবে পার্টিসিপেট করেছে, কোন খেলায় ভারত পদক জিতেছে, প্রথম মহিলাকে যে পরপর দুবার পদক জিতেছে, প্রথম পুরুষকে যে ভারতের হয়ে পরপর দুবার পদক জিতেছে, কুস্তিতে প্রথম পদক কে জিতে নিয়ে এসছেন, ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো এই জিনিসটাকে যদি তুমি থ্রু আউট স্টাডি না করো, খালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মুখস্থ করো, তোমার কিন্তু মাথায় টাকাটা খুব কঠিন হয়ে যাবে। কোনো একটা বই দেখে পরপর প্রত্যেকটা অলিম্পিক, হ্যাঁ, যে কটা অলিম্পিকে ভারত পদক জিতেছে আমাদের একদম প্রথম থেকে, সেই পরপর প্রত্যেকটা অলিম্পিককে কিন্তু পড়বে। বিশেষ করে গুরুত্ব তো 2024-এর অলিম্পিককে দেবেই, কারণ ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও চলে আসছে। এছাড়া এশিয়ান গেমস বা কমনওয়েলথ হয়তো অলিম্পিকের মতন এতটা গুরুত্বপূর্ণ নয়, বাট এমনও নয় যে এটাকে আমরা অ্যাভয়েড করে যাব। আর যেগুলো আমাদের ন্যাশনাল লেভেলের গেম হয়, ধরো খেলো ইন্ডিয়া ইউথ গেমস বা ন্যাশনাল গেমস, সেগুলো তো আছেই আছে, পড়তেই হবে। ঠিক আছে? এরপর চলে আসি আরো একটা টপিক, যেটা হলো বুকস অ্যান্ড অথার্স সম্পর্কে। বুকস অ্যান্ড অথার্স সম্পর্কে যদি বলি, এখানে কি পড়বে দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে। বই এবং লেখকের নামের উপর মূলত ৩ ধরনের প্রশ্ন হয়। এক, তোমার হিস্টোরিক্যাল কিছু বুকস দেবে, যেগুলো ধরো কোনো স্বাধীনতা সংগ্রামীর লেখা, আমাদের যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিত্বরা ছিলেন তারা লিখেছেন। তো সেই বইগুলো তো সর্বকালের জন্য ইম্পর্টেন্ট, আজকেও ইম্পর্টেন্ট, ৫ বছর পরের পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। তো সেগুলো তো তোমাকে পড়তেই হবে। পাশাপাশি যেগুলো স্পেশাল অ্যাওয়ার্ড জিতেছে, ধরো জ্ঞানপীঠ জিতেছে, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, বুকার প্রাইজ পেয়েছে, বা অ্যাটলিস্ট বুকার প্রাইজের জন্য নমিনেটেড হয়েছে, তো সেই সমস্ত বইগুলোও কিন্তু তোমার তাদের রাইটারের নাম সহ মনে রাখতে হবে। কিছু জায়গা থেকে এমনও প্রশ্ন দেয় যে কোনো একটা বইয়ের পার্টিকুলার ক্যারেক্টার, তো দেখো অতটা ডিপ যদি তোমার না জানা থাকে, আমি বলবো না তার জন্য তো তুমি এখন সবকটা বই ধরে পড়তে পারো না। ওটা লাকের উপর নির্ভর করে। যেমন কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, আ কোনো একজন বিশিষ্ট ব্যক্তির নাম দিয়ে দিলেন, জিজ্ঞাসা করলেন যে ইনি কত সালে পদ্মশ্রী পেয়েছিলেন। এখন সব ব্যক্তির ক্ষেত্রে সব পদ্মশ্রী আর পদ্মবিভূষণ যদি তোমার মনে রাখতে হয়, তাহলে সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো কিছু প্রশ্ন পরীক্ষায় তোমাকে আসলে ওটা ছেড়ে দিতে হবে। যদি তোমার জানা থাকে অ্যান্সার করো, না হলে তোমাকে ছেড়ে দিতে হবে। এই পদ্মশ্রী প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তোমার তার এই অ্যাওয়ার্ড, ওই অ্যাওয়ার্ড মনে রাখা সম্ভব নয়। হ্যাঁ, তবে যারা রিসেন্ট পেয়েছেন লাস্ট ২-৩ বছরের মধ্যে, বা তোমার বিশিষ্ট যে সমস্ত ব্যক্তির কথা বললাম, যারা সত্যিকারের ওয়ার্ল্ড ফেমাস, তাদের ডিটেইলসগুলো তুমি মাথায় রাখতে পারো এই সমস্ত ক্ষেত্রগুলোর ক্ষেত্রে। যাই হোক, চলে আসি যেটা আমি ডিসকাস করছিলাম তোমাদের সাথে, বুকস অ্যান্ড অথর্স নিয়ে। রিসেন্ট বুকসগুলো তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়তে পারো। যেকোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস থেকে পড়লে তোমরা এই বই এবং তার লেখকগুলো সম্পর্কে জানতে পারবে। স্পেশাল কিছু রাইটারের বই প্রত্যেকবারই দেয় সাধারণত, যেমন আমি নিচে নাম মেনশন করে দিয়েছি। অরবিন্দ অধিকা, অমর্ত্য সেন, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রয়, আমিষ ত্রিপাঠী, ঝুম্পা লাহিড়ী থেকে শুরু করে তোমরা যদি দেখো শশী থারুর, আর কে নারায়ণ, শোভা দে, ভিএস নাইপুল, রুডিয়ার্ড কিপলিং, এনাদের বই থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকবারই কম বেশি দেয়, যে এনাদের লেখা কোনো একটা বইয়ের নাম তুলে দিয়ে বলবে যে কে এই বইটা লিখেছেন। তো এটাকে তোমাকে ধৈর্য নিয়ে তৈরি করতে হবে। খুব বড় টপিক নয়, আর্ট অ্যান্ড কালচারের মতো তুমি করে নিতে পারবে। তারপর চলে আসি কেভস, ফোর্টস, টোম্বস, মনুমেন্টস। খুব ইগনোর করে লোকে এই পার্টগুলোকে, গুরুত্বই দেয় না। কিন্তু যদি প্রশ্ন দেখো, তুমি বুঝতে পারবে যে কেন এগুলোকে আমি আলাদা করে লিখছি।
এই যে গুরুত্বপূর্ণ যে গুহা বা কেভসগুলো রয়েছে স্টেট ওয়াইজ, আর ভালো করে পড়ে যাবে যে আমি বিশেষ করে লিখেও দিয়েছি মোস্ট ইম্পর্টেন্টগুলোকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট ডাউন করে নাও যে এই কেভসগুলো কোথায় কোনটা রয়েছে। শুধু তাই নয়, এই কেভসগুলো কোন পাহাড়ের ওপর রয়েছে সেটাও পারলে পড়ে যেও। যেমন আমি যদি শুরুতেই তোমাকে বলি এই যে ভীমবেটকা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ বলে বোঝাতে পারবো না এই ভীমবেটকা কেভ। কারণ এই ভীমবেটকা কেভে কি হয়েছিল, ভীমবেটকা কেভে অশোকের ইনস্ক্রিপশন পাওয়া গেছে, তাই না? সরি, ভীমবেটকা কথা বলছি, এটা বরাবর কেভে অশোকের ইনস্ক্রিপশন পাওয়া গেছে। এই যে ভীমবেটকা কেভ রয়েছে, সেই ভীমবেটকা কেভে নব্যপ্রস্তর যুগের তোমার সেই সময়কার তোমার কিছু নিদর্শন পাওয়া গেছে নব্যপ্রস্তর যুগে ভীমবেটকা কেভে। শুধু তাই নয়, ভীমবেটকা কেভে প্রায় 10,000 বছরের পুরনো আদিম মানুষদের আঁকা পেন্টিং পাওয়া গেছে। তো দ্যাটস ওয়াই ভীমবেটকা কেভ ভীষণ ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে কটা কেভস রয়েছে। বরাবর কেভসে তোমার অশোকার ইনস্ক্রিপশন পাওয়া গেছে, কোথায় অবস্থিত এগুলো, কোন পাহাড়ে অবস্থিত সেগুলো মাথায় রাখবে। স্টোন এজের নিদর্শন পাওয়া গেছে আমাদের ভীমবেটকা কেভে। আর ক্রেম লেয়ার বাকি যেগুলো রয়েছে, ক্রেমপুরি যেগুলো আমাদের মেঘালয় সাইডে অবস্থিত, বাঘ কেভ, অজন্তা এলোরা যেগুলো আমাদের অজন্তা এলোরা মহারাষ্ট্রে অবস্থিত। তো এই কোন কেভগুলো কোথায় অবস্থিত রয়েছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়াশোনা করে নিও। আর যে কেভসগুলোর কথা বললাম তাদের একটু যদি হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স জানা থাকে তাহলে তো আরো ভালো, তার থেকে বেশি এখান থেকে তোমাকে জানতে হবে না। এগুলো একটু সময় ধরে পড়তে হবে যে কি কি পড়বো আর কি কি বাদ দেবো। দেখো, জেনারেল নলেজ খুব ভার্স টপিক, জেনারেল নলেজের কোনো শেষ হয় না। বাট এসএসসির যদি কথা বলি, বিশেষ করে আমি এমটিএস এর মতন পরীক্ষায়, তুমি যদি এমটিএস এর এক্সামিনার মাইন্ডসেটটাকে বোঝার চেষ্টা করো, টপিক কিন্তু এখান থেকে প্রেডিক্ট করা যায় যে কোন কোন টপিকের উপর থেকে তারা প্রশ্ন করবে, ঠিক আছে, এবং কোন অবধি যেতে পারে সেই প্রশ্নের ধরন, কতটা ডিপে যেতে পারে সেটাও কিন্তু আইডিয়া করা। যদি প্রিভিয়াস ইয়ার নিয়ে ঘাটো, রোজ পড়াশোনা করো রেগুলার, তারা কিন্তু এই জিনিসগুলোকে সহজেই অনুধাবন করতে পারবে। তোমার এই অনুধাবনের উপরেই তোমার সিলেকশন নির্ভর করে আছে, বিশ্বাস করো। কারণ তুমি যে না জানবে সে সব পড়ে মুখস্থ করতে যাবে, যেটা কারোর পক্ষে সম্ভব না। আমি কি বললাম, যখন কেভস পড়বে, এই কেভস কোথায় অবস্থিত, কোন পাহাড়ে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, আর যদি তার কোনো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স থাকে 1 লাইন কি 2 লাইন, ব্যাস, এটুকু করলে এনাফ। তারপর আমি যদি চলে আসি ফোর্টস সম্পর্কে, যে গুরুত্বপূর্ণ দুর্গগুলো রয়েছে, জয়সলমের ফোর্ট রয়েছে, কুম্ভলগড় ফোর্ট রয়েছে, চিত্তরগড় ফোর্ট রয়েছে, যে ফোর্টগুলো ইভেন বিফোর ব্রিটিশার্স কেম এতটা ইম্পর্টেন্ট ছিল, কারণ সেখান থেকে রাজারা যুদ্ধ করতেন। তো তাদের জয়ের পক্ষে এই দুর্গগুলো ভীষণভাবে কাজ করেছে। তো সেই ফোর্টসগুলো তো বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমি যদি এই কুম্ভলগড় ফোর্টের কথাই ধরো না, তোমাদেরকে বললাম কেন এই কুম্ভলগড় ফোর্ট ইম্পর্টেন্ট। কুম্ভলগড় ফোর্ট এই কারণে ইম্পর্টেন্ট বিকজ এর যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালটা হচ্ছে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেওয়াল। আমরা শুধু চীনের দেওয়ালের কথা জানি, চীনের প্রাচীর বিশ্বের সব থেকে দীর্ঘতম, বাট তারপরে রয়েছে কুম্ভলগড় ফোর্ট দ্বিতীয় নম্বরে। তো সেই কারণে, আর ভারতবর্ষে তো প্রথম বলতেই গেলে, তো দ্যাটস ওয়াই কুম্ভলগড় ফোর্ট ইম্পর্টেন্ট। বাকিগুলোও ইম্পর্টেন্ট অবভিয়াসলি। টোম্বসগুলো সম্পর্কে যদি বলি, তাদের জায়গা সম্পর্কে যেমন মাথায় রাখবে, কিছু টোম্বসের কিছু বিশেষ নাম রয়েছে। যেমন আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালকেই বলা হয় তাজ অব দ্য রাজ। টোম্ব অফ সেলিম শেখ চিলি, তাকে বলা হয় তাজ অফ হরিয়ানা, এটি হরিয়ানাতে অবস্থিত। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। একটা জিনিস এখানে অ্যাড করা হয়নি, সেটা হলো হুমায়ুনসের টোম্ব। হুমায়ুন টোম্ব থেকে প্রচুর প্রশ্ন করে, এই যে তার মানে বাগানের যে আইডিয়াটা, হ্যাঁ, হুমায়ুন টোম্বের ওইখান থেকে প্রচুর প্রশ্ন করে। তো হুমায়ুন টোম্বটাকেও তোমরা এখানে ইনক্লুড রাখতে পারো। তারপর আসি ফেমাস পার্সোনালিটিসদের সম্পর্কে। বিখ্যাত যারা ব্যক্তিত্ব রয়েছেন, যারা ভারতের নাম বিভিন্ন ক্ষেত্রে তাদের রিলিভেন্ট ক্ষেত্রে উজ্জ্বল করেছে, সেটা খেলা হোক, সেটা চলচ্চিত্র হোক, সেটা রাজনীতি হোক, সেটা অন্য কোনো আর্ট রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড টপিক হোক, তাদের সবার নাম পড়ে যেতে হবে, ঠিক আছে। যারা আমাদের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন, তাদের ব্যাপারে পড়ে যেতে হবে, তাদের সময়কার কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, তাদের টেনিয়রগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। যারা ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন তাদের ব্যাপারে পড়ে যাবে, যারা আমাদের প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার ছিলেন, এবং আরও যারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সামাজিকভাবে ভারতের নাম উজ্জ্বল করেছেন, সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তির নাম, সেটা ইতিহাসের হতে পারে, সেটা স্বাধীনতার সময়কার হতে পারে, এমনকি স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসেও যারা রয়েছেন তাদের ব্যাপারেও তোমাকে পড়ে যেতে হবে। ওকে, তো এই ছিল ফেমাস পার্সোনালিটিস। দেন আমি যদি তারপরে চলে আসি 7 নম্বর টপিক আমাদের স্ট্র্যাটেজিকে, সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যতগুলো আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তোমরা জানো 43টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, আর আমাদের 15টা ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। দুটোর মধ্যে পার্থক্য কি, এই যে প্রথমে 43টা রয়েছে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে একটা জায়গা পার্টিকুলার, আর পরের 15টা যেটা সেটা হচ্ছে কালচারাল হেরিটেজ, মানে এগুলোকে চোখে দেখা যায়, তোমার কোনো একটা জায়গা না, এটা একটা অনুষ্ঠান টাইপের, যেটাকে ফিল করা যায়, দেখা যায়। দুর্গাপুজো, কুম্ভ মেলা, ঠিক আছে, এগুলো কোনো জায়গা নয়। প্রথমে 43টা কোনো না কোনো পার্টিকুলার জায়গা। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই যে 43টা জায়গা, সেগুলো কোথায় অবস্থিত,
আর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মধ্যে কোনটা কত সালে সেই তকমাটা পেয়েছে, রিসেন্ট যেগুলো বা প্রথম যেগুলো সেগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করুন। যেমন গুজরাটের গরবা ড্যান্স রিসেন্টলি 2023-এ তোমার ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে, ঠিক আছে? তারপর আমাদের আসামের মৈডাম আহোম ডাইনাস্টির এটা পেয়েছে, ইত্যাদি জিনিসগুলো। দুর্গাপুজো 2021-এ পেয়েছিল। এই জিনিসগুলোকে একটু দেখে যেতে হবে তোমাকে। আর এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো কোনটা কোথায় অবস্থিত সেটা মাথায় রাখার চেষ্টা করো। এখানে আরও একটা জিনিস মনে পড়লো আমার, মাথায় থাকতে থাকতে বলে দিই। সব কিছু তো লেখা থাকে না, সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা গত বছর অনেকগুলো ভাষা পেয়েছে। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ প্রথম কোন ভাষা পেয়েছিল, তারপর কোন ভাষা পেয়েছিল, সম্প্রতি কোন কোন ভাষা পেয়েছে, এই জিনিসগুলোকে একটু প্লিজ পড়ে যাও, ঠিক আছে? আরও একটা জিনিস এখানে আমার মাথায় আসলো, সেটাও তোমাদেরকে বলে দিই। আমাদের ভারতবর্ষের তোমরা জানো খুব তাড়াতাড়ি সেন্সাস খুব ইম্পর্টেন্ট, সেন্সাস 2011। সেন্সাস 2011 যখন হবে বলে রাখি, পরবর্তী সেন্সাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সামনের বছর। তো সেন্সাসে লিটারেট ইলিটারেট পার্সনও কাউন্ট করা হয়, তাই না? তো লিটারেট হওয়ার শর্তটা কি ভারতবর্ষে? কাকে লিটারেট বলা হবে, কত বয়স হতে হবে, কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তাকে লিটারেট বলা হবে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দিচ্ছে। এগুলো একটু প্লিজ পড়ে যাও। আচ্ছা, বাকি টপিক তারপরে আস্তে আস্তে আমি তোমাদের সাথে ডিসকাস করবো। দেখো, এরপর যদি চলে আসি গভর্নমেন্ট স্কিমগুলো সম্পর্কে। গভর্নমেন্ট স্কিম অল টাইম ইম্পর্টেন্ট, যে কোনো এক্সাম। এবং এই যে আমি তোমাদের যে পদ্ধতিতে বলছি পুরো জিনিসটাকে, তোমরা যদি জেনারেল নলেজটাকে এইভাবে প্রিপেয়ার করো, তোমরা আমার উপর ভরসা রাখো। শুধু এসএসসি এমটিএস কেন, তুমি সিজিএল দিলে সিজিএল এর জিকে এইভাবে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তুমি যদি আরআরবি এনটিপিসির মেন্সের জন্য প্রিপারেশন নাও, সেটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে। তোমার কোনো চিন্তাই করতে হবে না। তো গভর্নমেন্ট স্কিমগুলোকে দেখো। দেখো, আমি বলবো না কখনো জিকেতে 100% স্কোর করা যাবে বা এখান থেকে তুমি পড়লে এইগুলোই করে। স্কোর অনেকটা ইমপ্রুভ হবে, তুমি তোমার পোটেনশিয়ালের ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যেতে পারো যদি এই পদ্ধতিতে প্রিপারেশন করো। এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি, ঠিক আছে? তো গভর্নমেন্ট স্কিমগুলোর মধ্যে সেন্ট্রাল স্কিম যেমন রয়েছে, স্টেট স্কিমও রয়েছে। রিসেন্ট যে সমস্ত স্কিমগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে এসেছে, বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে, ওমেন এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে তোমার এডুকেশন ক্ষেত্রে, বা যারা সোশ্যালি একটু পিছিয়ে রয়েছেন, সামাজিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য, বা আনএমপ্লয়মেন্টের দূর করার জন্য, সেই সমস্ত জিনিসগুলোকে একটু বেশি গুরুত্ব দেবে, ঠিক আছে? এই স্কিমগুলো সম্পর্কে, রিসেন্ট স্কিমগুলো থেকে শুরু করে পুরনো যে স্কিম, সেগুলো কি গুরুত্বপূর্ণ নয়? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। 2014-র পর থেকে যে সমস্ত স্কিমগুলো চালু হয়েছে, তোমার সেই যে স্কিমগুলো এখনো পর্যন্ত চালু রয়েছে, যেগুলো খুব রিলেভেন্স রয়েছে আমাদের তোমার সামাজিক জীবনে, সেই সমস্ত স্কিমগুলো সম্পর্কেও পড়তে হবে। আর রিসেন্ট আসা স্কিমগুলো সম্পর্কে তো 1-2 লাইন করে পড়েই যাবে, ঠিক আছে? যে সেটা কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। আমি এখানে কিছু স্কিম লিখে দিয়েছি, তবে আমি বলবো প্রত্যেকটা স্কিম ভালো করে পড়বে। যে স্কিমগুলো এখানে না বলা নেই সেগুলো। স্টেট স্কিমের ক্ষেত্রে একই ব্যাপার। স্টেট স্কিমের ক্ষেত্রে সাধারণত খুব বেশি ডিটেলসে যায় না, যায় কোন স্কিম কোথার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন ইত্যাদি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা দুটো টুকটাক প্রশ্ন করে, যদি তার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জুড়ে থাকে তখন। তো এই স্টেটের যে স্কিমগুলো রয়েছে, সেই স্টেট গভর্নমেন্টের স্কিমগুলোকেও কিন্তু একটু ভালো করে প্লিজ স্টাডি করে যেও, তাহলে মোটামুটি তোমাদের তৈরি হয়ে থাকবে। এছাড়া এরপর চলে আসে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। অর্গানাইজেশন অনেকগুলো রয়েছে, ন্যাশনাল লেভেলেও অনেকগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলেও অনেকগুলো রয়েছে। এই অর্গানাইজেশনগুলো সম্পর্কে যদি ভালো করে পড়া থাকে, তাহলে কিন্তু তুমি সত্যি তোমার প্রিপারেশন অনেকটা বুস্ট আপ হয়ে যাবে। যেমন আমি ইন্টারন্যাশনাল লেভেলের অর্গানাইজেশনে যদি কথা বলি, সার্ক রয়েছে, বিমস্টেক রয়েছে, সাংহাই কোঅপারেশন রয়েছে, ব্রিক্স রয়েছে, G7, G20 ইত্যাদি। স্টেট লেভেলের বা ন্যাশনাল লেভেলের কি অর্গানাইজেশনগুলো নেই? অর্গানাইজেশনগুলো সেখানেও আছে। এই যে প্রথমের দিকে যে অর্গানাইজেশনগুলোর কথা বললাম, যেগুলো ইন্টারন্যাশনাল, এদের হেডকোয়ার্টার কোথায়, এদের কি গুরুত্ব ভারতের ক্ষেত্রে, এদের সাম্প্রতিক মিট কোথায় হয়েছে, সেই জিনিসগুলো দেখবে। আর যদি ন্যাশনাল লেভেলের অর্গানাইজেশনগুলোর কথা বলি, সেখানেও প্রচুর অর্গানাইজেশন রয়েছে। শুধু নীতি আয়োগ নয়, সেখানে তোমার আমাদের সিএসও রয়েছে, যার কথা বলেছি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যে ভারতে ওই ন্যাশনাল ইনকাম এস্টিমেট ক্যালকুলেট করে। তোমার আমাদের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা এনএসএসও রয়েছে, যারা ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট রিলেটেড ডেটাগুলোকে কালেক্ট করে। এগুলো প্রশ্ন দিয়ে দেয় ডাইরেক্ট, যে আনএমপ্লয়মেন্ট রিলেটেড ডেটা কোন অফিস কালেক্ট করে, ইত্যাদি। এছাড়া সেবি রয়েছে, আইবিএম রয়েছে, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, জিএসআই রয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইউজিসি। এদের ফাউন্ডেশন ইয়ার ডাইরেক্ট জিজ্ঞাসা করবে তোমাকে। যেমন আইবিএম তোমার সম্ভবত 1948 কি 58, মোস্ট প্রবাবলি 1948, ঠিক আছে? তো ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, এবং এদের প্রেজেন্ট যারা ডাইরেক্টর জেনারেল রয়েছেন, বা প্রেসিডেন্ট রয়েছেন, বা চেয়ারম্যান রয়েছেন, তাদের নামগুলো একটু দেখে নেবে তোমরা প্লিজ, ঠিক আছে? তো এইভাবে যদি করো, আর লাস্টে মিসলেনিয়াস টপিকের মধ্যে অনেক কিছুই বাকি থেকে গেল, সেগুলো তো তোমরা জানো, যেগুলো আগেও এসেছে, সেগুলো ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, লেকস, পাসেস, স্টেটস, ঠিক আছে, মিলিটারি এক্সারসাইজ, সেন্সাস,
এই জিনিসগুলোকে যেই কটা রয়েছে এখানে সব কটাকে ভালো করে তৈরি করবে। সেন্সাসটাকে বোল্ড করে রেখেছি এই কারণে সেন্সাসটাকে আলাদা গুরুত্ব দিয়ে পড়বে। ওপর পড়ে গেলে এখন আর চলবে না যে ১ম কোন রাজ্য, সবথেকে জনঘনত্বপূর্ণ কোনটা, সবথেকে জনসংখ্যাপূর্ণ কোনটা, এইভাবে পড়লে চলবে না। বা নারী শিক্ষার হার সবথেকে কোথায় বেশি, শুধু ১টা পড়লে চলবে না, ১টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টা। অর্থাৎ যদি আমি তোমার ফিমেল লিটারেসি রেটের কথা বলি, ১ম কোন রাজ্য, দ্বিতীয় কোন রাজ্য, তৃতীয় কোন রাজ্য, আবার সবথেকে যদি কমের কথা বলি, সবার নিচে কোনটা, তার আগে কোনটা, তার আগে কোনটা, এইভাবে তোমাকে পড়তে হবে। কারণ এতটা ডিপে প্রশ্ন দিচ্ছে এখন। সবথেকে জনবহুল, জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা, দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা, এগুলোকে দেখে যাবে। কত পার্সেন্ট জনসংখ্যা বেড়েছে, কোন রাজ্যে সবথেকে কম হারে জনসংখ্যা বেড়েছে, সেই পার্সেন্টেজটা কত, সেটা একটু মাথায় রাখবে। এই যে কথাগুলো বললাম এগুলো সবই তোমার কিন্তু প্রশ্ন সেইভাবে এইভাবে দিয়েছে। হ্যাঁ? দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বললাম যে এই জিনিসগুলোকে তোমাকে এইভাবে স্টাডি করতে হবে। আদারওয়াইজ ডিপ স্টাডি না করলে তুমি কিন্তু ওপর পড়ে অ্যান্সার করতে পারবে না। এগুলো প্রশ্ন দেখবে, প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে যে কি জানতে চাইছে। ওকে? এখানে আরো একটা কথা বলেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরে ভারতবর্ষে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে ভালো করে পড়ে যাবে। তারপরে যেটা বলা আছে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেখানে সেই যে আমাদের ইউনাইটেড নেশনসে যে ১৭টা গুরুত্বপূর্ণ গোল রয়েছে, একটু চেষ্টা করে এই গোলগুলোকে মুখস্থ করে যেতে। যদি কখনো কোনো গোল সম্পর্কে জিজ্ঞেস করে, যেমন ধরো পভার্টি এলিভেশন, ২ নম্বর গোল হচ্ছে জিরো হাঙ্গার। এই যে উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস কাজ করে আর কি, যে ১৭টা গোলস, সেই ১৭টা গোলস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস একটু মুখস্থ রেখে যেও। আর এখান থেকে যেটা বলছিলাম বাকি টপিকগুলো, যে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, এখানে আমাদের যে পোখরান টেস্ট হলো, ঠিক আছে? সেটা কবে হয়েছে, ইত্যাদি, ইত্যাদি টুকটাক জিনিসগুলো যেগুলো স্বাধীনতার পরে ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক মাইলস্টোন, আ সেগুলোকে একটু ভালো করে পড়ে যাবে। এরপর চলে আসি আমরা আমাদের জেনারেল নলেজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকে, যেটা কিনা ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির উপর নাম্বার খুব ভীষণভাবে ডিপেন্ড করে ইন্ডিয়ান পলিটির উপর নাম্বার। পলিটি খুব বড় একটা টপিক, পলিটি খুব বড় একটা টপিক নয়, তা সত্ত্বেও পলিটি খুব ট্রাস্টেড একটা টপিক, বিকজ পলিটি সম্পর্কে যদি নলেজ থাকে খুব সহজেই অ্যান্সার করা যায় পলিটির প্রশ্নগুলো। খুব বেশি ভ্যারাইটিস টাইপের প্রশ্ন এখান থেকে আসে না এসএসসি এমটিএস এর এক্সামিনেশনের ক্ষেত্রে। এবং শুধু যে কনসেপ্টের উপর প্রশ্ন আসে তা নয়, এখানে তোমার ডাইরেক্ট আর্টিকেল বেশি তুলে দেয় এমটিএস এর যদি কথা বলি। সুতরাং কেউ যদি ভাবো আমি পলিটি তো মোটামুটি আমার আইডিয়া আছে, অ্যান্সার করে দিতে পারবো, না। আর্টিকেল যদি তোমার ডিপভাবে জানা না থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার সময় মনে করে অ্যান্সার করতে পারবে না, তখন কিন্তু আন্দাজে দাগাতে হবে। তো কি কি জিনিসগুলোকে এখানে গুরুত্ব দেবে সেগুলোকে একটু দেখো ভালো করে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে উৎসগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়বে। আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেগুলোর আর্টিকেলগুলোর ব্রেকডাউনগুলো পড়বে। প্রথমের দিকে যে আর্টিকেলগুলো রয়েছে না, সেই আর্টিকেলগুলোর ব্রেকডাউন পড়বে। ধরো ১৯ পড়ছো, ১৯-এর ১-এর এ, বি ইত্যাদি যে ভাগগুলো রয়েছে সেগুলোকেও পড়বে। প্রশ্ন দিচ্ছে ওখান থেকে। স্টেট রিঅর্গানাইজেশন সম্পর্কে প্রচুর প্রশ্ন আসে প্রত্যেকবার, কোন স্টেট কত সালে স্টেটহুড পেয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলোকে পড়বে। আচ্ছা, যেমন 1 নভেম্বর কতগুলো স্টেটহুড পেয়েছে এই 1 নভেম্বরের ডেটে। তারপর তোমার ইম্পর্টেন্ট কমিটি, কমিশন, শিডিউলগুলো সম্পর্কে, আর্টিকেলস যেগুলো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, চিফ মিনিস্টার, পার্লামেন্ট রিলেটেড প্রত্যেকটা আর্টিকেল পড়বে। তোমায় যদি শুধু বলি ক্যাগ সম্পর্কে, তুমি ক্যাগ সম্পর্কে পড়ে গেলে যে এত নম্বর ধারায় ক্যাগের উল্লেখ আছে, না। ক্যাগের বেতন কত ধারায় উল্লেখ আছে, ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট, ক্যাগের পাওয়ার কত ধারায় উল্লেখ আছে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু সেখানে যে অ্যাডিশনাল ইয়েগুলো রয়েছে সেগুলো। আর একটা জিনিস এখানে উল্লেখ করা হয়নি, সেটা হলো ইলেকশন কমিশন, ইসি। ইলেকশন কমিশন সম্পর্কেও পড়ে যাবে যে কত নম্বর ধারায় উল্লেখ আছে, সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী কোর্ট অফ রেকর্ড। তো এই সবকটা ডিটেলস তোমাকে পড়ে যাবে। তুমি খালি পড়ে গেলে ১২৪ নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট বলা আছে, ওকে ব্যাস, না। তারপরের পার্টগুলোও তোমাকে পড়তে হবে। দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে যদি একটু কমান্ড বিল্ড আপ করে নাও, ইন্ডিয়ান পলিটি কিন্তু তোমার একটা ট্রাস্টেড সোর্স হতে চলেছে মার্কসের, গুড মার্কসের তোমার জেনারেল নলেজে। আর জেনারেল নলেজের ৩ নম্বর যে গুরুত্বপূর্ণ টপিকটা বলেছিলাম সেটা হলো হিস্ট্রি। হিস্ট্রি থেকে আমি যদি কিছু বলি খালি এই টপিকগুলো পড়ো, সেটা বেসিক্যালি মিসগাইড করা হবে। আমি বলে দিতে পারি কিছু জায়গা থেকে ওরা বড্ড বেশি প্রশ্ন করে, বাট বাকি জায়গাগুলো যে ইম্পর্টেন্ট না তা নয়। আমি বলেছি, শুরুতেই তোমাকে কথা বলেছি যে ৩টে টপিকের ওপর তোমাদের কমান্ড বিল্ড আপ করতে হবে, না হলে তোমরা কখনোই এই জিনিসটাকে ভালো করে তৈরি করতে পারবে না, হিস্ট্রি জেনারেল নলেজটাকে। সেটার মধ্যে একটা হলো হিস্ট্রি। তো হিস্ট্রি দেখো, আইভিসি বা আমাদের যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন রয়েছে, তারপর ধরো ভেদিক যুগ, বুদ্ধিজম, জৈনিজম, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড লিটারেচারগুলো, তাদের যে সভাগুলো রয়েছে সেই সভাগুলো, যেভাবে বুদ্ধিজম, জৈনিজমের মধ্যে যে পরবর্তীকালে সেক্টগুলো দেখা যায় সেগুলো,
হ্যাঁ, এই সবকটা জিনিস কিন্তু জিজ্ঞাসা করে। প্রচুর প্রশ্ন হয় এখান থেকে, তোমরা পড়লেই বুঝতে পারবে। ভেদিক এরা থেকেও তাই, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকেও তাই। তারপর যে সাম্রাজ্যগুলো পরবর্তীকালে ভারতবর্ষে রাজত্ব করেছে, গুপ্ত সাম্রাজ্য, বিশেষ করে দক্ষিণের সঙ্গম এজের যদি কথা বলি, চোল চালুক্য পল্লবরা, বিজয়নগর বাহামনি প্রচন্ড ফেভারিট টপিক, এসএসসি প্রত্যেকবার প্রশ্ন দেয় এখান থেকে। যারা ফরেন ট্রাভেলার ভারতবর্ষে এসেছেন, এছাড়া যখন স্বাধীনতার সংগ্রাম হলো সেই সময়টা তো পুরোটাই গুরুত্বপূর্ণ হয়েই যায়। ইম্পর্টেন্ট কংগ্রেস মিটিং থেকে শুরু করে প্রত্যেকটা সেই সময় প্রকাশিত হওয়া পত্রিকা, সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের যে তারা সংগঠনগুলো তৈরি করেছিলেন, সেই প্রত্যেকটা সংগঠন, তাদের কার্যকলাপ, এভরিথিং এভরিথিং প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দিল্লি সুলতানেট, মুঘল এরা, যা কিছু এখানে রয়েছে সবই কিন্তু তোমাকে হিস্ট্রিতে কিন্তু ভালোভাবে কমান্ড বিল্ড আপ করতে হবে। কেউ যদি পার্টিকুলার তোমাকে হিস্ট্রি থেকে বলে দেয় এই 4-5টা টপিক পড়ে যায় এবং তাহলেই মোটামুটি হিস্ট্রি তৈরি হয়ে যাবে, একদমই ভুল কথা। হিস্ট্রি তোমাকে A to Z, অ্যানসিয়েন্ট থেকে শুরু করে মেডিভেল, তারপরে তোমার মডার্ন হিস্ট্রি ভালো করে তৈরি করতে হবে। হ্যাঁ, করতে পারো যেটা, সেটা হচ্ছে মডার্নটাকে আগে ভালো করে সব থেকে গুরুত্ব দিয়ে পড়ো, তারপর মেডিভেলটাকে, এবং লাস্টে তুমি অ্যানসিয়েন্টটাকে দেখতে পারো। আর অ্যানসিয়েন্টের মধ্যেও যদি বলে, আমি বুদ্ধিজম, জৈনিজম আর ভেদিক এরা এই পার্টগুলো, গুপ্ত যুগ, মৌর্য যুগ, এই জিনিসগুলো বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে? ভক্তিবাদ, সুফিবাদের উপর থেকেও টুকটাক কখনো কখনো প্রশ্ন দেয়। আম সুফি অর্ডার যেগুলো, সেগুলো থেকেও প্রশ্ন দেয়। দ্যাটস ওয়াই পুরো জিনিসটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ওকে? তো থিওরি আগে পড়বে, প্রথমেই প্রি-আইকিউ তে যাবে না। থিওরি আগে না পড়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে তুমি কিছু ব্রিফ নলেজ গেইন করতে পারো, বাট মাথায় রাখতে পারবে না। এরপর চলে আসি আমরা তার পরের টপিকগুলো। দেখো, জিওগ্রাফি পড়বে, জিওগ্রাফি, তবে আমি বলে রাখি জিওগ্রাফি এখনো পর্যন্ত অতটা ডিপে প্রশ্ন আসে না জিওগ্রাফি থেকে। মোটামুটি তুমি যদি একটু পড়ো ধারাবাহিকভাবে কিছু পার্টিকুলার টপিক দেখে, জিওগ্রাফিতে একটা ভালো স্কোর করা খুব একটা কঠিন কাজ নয়। সবার প্রথমে সবথেকে গুরুত্ব দেবে রিভার সিস্টেমকে। এখন এই রিভার সিস্টেমে শুধু যে মেজর রিভারগুলো সম্পর্কে পড়বে তা নয়, মাইনর রিভারগুলো সম্পর্কেও পড়তে হবে। ছোট ছোট যে নদীগুলো সম্পর্কে আমরা গুরুত্বই দিই না, সেই রিভারগুলো থেকে এখনো প্রশ্ন দিচ্ছে। ধরো আমি যদি জিজ্ঞাসা করি, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে ভারতবর্ষের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এছাড়া দেখো, সয়েলস আছে, ক্লাইমেট আছে, যে কোনো একটা বই থেকে মোটামুটি জেনারেল নলেজের এই জিওগ্রাফির এই পোর্শনটাকে তৈরি করে, যে এই টপিকগুলোকে বিশেষ করে গুরুত্ব দিও, যেগুলো এখানে লিখে রেখেছি। বাকি জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার পেপারগুলো পড়ো। আমি দেখেছি জিওগ্রাফির প্রশ্ন সব থেকে বেশি রিপিট করে পিওয়াইকিউ থেকে। বাকি সাবজেক্টগুলোর মধ্যে থেকেও সব থেকে বেশি জিওগ্রাফির পিওয়াইকিউ আসে। খুব একটা বেশি নতুন প্রশ্ন জিওগ্রাফিতে করেও না। এখনো অবধি সেই ট্রেন্ড যা চলছে। তো একটু এই জিনিসগুলোকে যদি দেখে যাও, জিওগ্রাফি খুব বেশি তোমার অসুবিধার কারণ হবে না, অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। ঠিক আছে? আর দেখো, বাকি অনেকগুলো টপিক জিওগ্রাফির, সেগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেই চলে আসে। যেমন সেন্সাসটাকে আমরা ওখানে ডিসকাস করে নিয়েছি, ন্যাশনাল পার্কস ইত্যাদি, ওগুলোও জিওগ্রাফির টপিক, যেহেতু ওগুলোকে আমরা যেহেতু স্ট্র্যাটেজিকের মধ্যে কভার করে নিচ্ছি, দ্যাটস ওয়াই এখানে আমরা জিওগ্রাফিতে একটু ইজি গোয়িং মনোভাব দেখাতে পারি, বাট এমন নয় যে পড়বো না। অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, ঠিক আছে? এই জিনিসগুলোকে পড়বে। তোমার এই যেগুলো টপিক এখানে লেখা রয়েছে প্রত্যেকটাকে গুরুত্ব দিয়ে। এরপর একটা টপিক আসে, সেটা হলো জেনারেল সায়েন্স, যার মধ্যে আবার 3টে ভাগ আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। জেনারেল সায়েন্সের গুরুত্ব 2023-24 সাল থেকে প্রচন্ডভাবে বেড়েছে এসএসসি রিক্রুটমেন্টগুলোতে। যদি তোমরা গত বছরের প্রশ্ন দেখো, তোমরা দেখবে সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির বেশ কিছু পেপারে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর থেকে অঙ্ক পর্যন্ত দিয়ে দিয়েছে। তো যে কারণের জন্য জেনারেল নলেজ মধ্যে এই জেনারেল সায়েন্সের হঠাৎ করে এতটা গুরুত্ব বেড়ে যাওয়া, আমার মনে হয় 2025-এও এই সেম ট্রেন্ডটা থাকবে এবং জেনারেল সায়েন্স থেকে ভালো সংখ্যায় প্রশ্ন আসবে। এবং জেনারেল সায়েন্সের প্রশ্ন খুব সে হয়তো বোকাই হবে যে বলবে জেনারেল সায়েন্সের শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করে মনে রাখা যায় না। নলেজ ছাড়া জেনারেল সায়েন্স কখনোই তুমি মাথায় রাখতে পারবে না। খুব সহজ কথা যদি বলি, মাধ্যমিক লেভেলের ভৌতবিজ্ঞান এবং মাধ্যমিক লেভেলের জীবন বিজ্ঞান বই নিয়ে বসে যাও। যদি তুমি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেও তুমি সেখান থেকে রিভাইজ করতে পারো বা কোনো একটা টেক্সট বই থেকে, বাট সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে যেন তোমার ভালোভাবে নলেজ থাকে, যাতে তোমাদের অসুবিধা না হয়। বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রয়েছে, অনেকে ভয় পেয়ে যায় সায়েন্স শুনলেই। আমি এই কারণে ফিজিক্স এবং কেমিস্ট্রি পোর্শনটা একটু ডিটেলসে এখানে সিলেবাসগুলো রেখে রেখেছি। তোমরা শুধু সেই টার্মগুলোকে পড়ে যেও, আশা করি তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না, সেইটুকু পড়ে গেলে তোমরা অ্যান্সার করতে পারবে। বায়োলজিটা নিয়ে সবার আগে কথা বলি। বায়োলজিটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক জেনারেল সায়েন্সের মধ্যে, তারপর আমি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বলবো। দেখো, বায়োলজির মধ্যে ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড যে ডিফারেন্স গুলো রয়েছে, আমাদের যে তোমার নমেনক্লেচার রয়েছে, তারপর তোমার আমাদের যে ভাগগুলো রয়েছে, হ্যাঁ, প্রাণী জগতের, উদ্ভিদ জগতের, সেই ভাগগুলো সম্পর্কে পড়বে। সেল স্ট্রাকচার, সেল সাইকেল খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, প্রশ্ন দেয় প্রত্যেকবার। টিস্যু থেকে প্রশ্ন দিতে পারে। রিপ্রোডাকশন, হেলথ অ্যান্ড ডিজিজ খুব গুরুত্বপূর্ণ।
এছাড়া আমাদের হিউম্যান বডিতে যতগুলো সিস্টেমস রয়েছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, পরিবহন ব্যবস্থা, রক্ত পরিবহন ব্যবস্থা, এক্সক্রিটরি সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এই সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো বায়োলজি একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। খুব বেশি বায়োলজিক্যাল নামগুলো মনে রাখার দরকার নেই। আমি লাস্ট কয়েক বছরে তো দেখিনি সেরকম আসতে যে এর বিজ্ঞানসম্মত নাম কি, ওর বিজ্ঞানসম্মত নাম কি, ওগুলো অত মুখস্থ করার দরকার নেই। বাট যেটা পড়ে যাবে সেটা হচ্ছে সেল সম্পর্কে যেন খুব ডিটেলসে প্রত্যেকটা অর্গানেল কি কাজ করে। ওকে? আবার কোন প্রাণী কোন তোমার কিংডমের মধ্যে রয়েছে, কোন ফ্যামিলির মধ্যে রয়েছে, যেটা আর কি আমাদের এই অ্যানিমাল কিংডমে আর কি ইয়ে তোমার ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ডের মধ্যে চলে আসছে আর কি সেখানে। হ্যাঁ, যে 5 কিংডম ক্লাসিফিকেশন যেটা রয়েছে সেগুলোকে একটু ভালো করে পড়ে যাবে। ওকে? এবার আসি ফিজিক্স এবং কেমিস্ট্রির কথা যদি বলি, দেখো ফিজিক্সে আমি এখানে খুব বেশি আলোচনা করব না, আমি লিখে দিয়েছি মোটামুটি, তোমরা ভিডিওটাকে সেভ করে রেখে দিয়ে বা নিজেদের খাতায় নোট করে নিয়ে হলো। যদি সমস্যা থাকে তোমাদের সায়েন্সে, সায়েন্স ছেড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। একটু চেষ্টা করো যদি বুদ্ধি করে এই জিনিসগুলোকে তৈরি করে নিতে পারো মাধ্যমিক টাধ্যমিকের বই থেকে বা এনসিইআরটির বই ডাউনলোড করে। পার্টিকুলার যেটুকু জিনিস আমি লিখেছি সেগুলো সম্পর্কে খুবই বেসিক আইডিয়া, খুবই বেসিক আইডিয়া, যেমন লজ অফ মোশন, নিউটনের যে 3টে সূত্র রয়েছে সেই 3টে সূত্রগুলো, এবং সেখান থেকে ইনার্শিয়া কাকে বলে, তোমার রিয়েল লাইফ এক্সাম্পল কিছু সেখান থেকে, ওয়ার্ক এনার্জি পাওয়ার কি, ওয়ার্ক এবং ওয়ার্ক কাকে বলে, কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে তফাৎ কি, হ্যাঁ, ম্যাথও দিতে পারে এখান থেকে, যেমন গতবার এমজিএইচ স্থিতিশক্তির এই ফর্মুলার উপর অঙ্ক দিয়েছে একটা 2024 সালে, তো এবছরও দিতে পারে। তো এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ফর্মুলা তোমরা জানো, হাফ এম ভি স্কোয়ার। এই ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে তোমরা অ্যান্সার করতে হবে, যেখানে এম হলো বস্তুর ভর, ভি হলো গতিশক্তি গতিবেগ, এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষজ ত্বরণ, এইচ হলো উচ্চতা। তো স্থিতিশক্তি গতিশক্তি কনসেপ্টটাকে কিন্তু গতবার প্রশ্ন দিয়েছে, এবং এটা স্থিতিশক্তি আর এটা গতিশক্তি, এটা স্থিতিশক্তি, এই দুটো ফর্মুলা জানলে আর এই ওয়ার্কের ফর্মুলাটা জানলে এই চ্যাপ্টারের অঙ্ক তোমাকে যদি দেয় তুমি নামিয়ে আসতে পারবে। এককগুলো ভালো করে পড়ে রাখবে, আর সেরকম কিছু এখান থেকে দেয় না। এরপর চলে আসি বাকি টপিক, লাইট সম্পর্কে পড়বে। লাইটের বলতে গেলে তোমার কনকেভ এবং কনভেক্স মিরর আর লেন্স, কোন চোখের কোন রোগ হলে, চোখের স্বল্প দৃষ্টি বা দূরদৃষ্টি হলে কোন ধরনের লেন্স আমরা চশমায় ব্যবহার করি সেটা, এই জিনিসগুলোকে একটু দেখে যাবে। ঠিক আছে? আকাশের রং নীল কেন, এই টুকটাক জিনিসগুলোকে একটু ভালো করে পড়বে, আর কিছু না। তার থেকে বেশি প্রিজম প্রিজম ওইসবে একদম যাওয়ার দরকার নেই, অনেক বইতে থাকে, ওগুলোতে যাওয়ার দরকার নেই। তোমার এসএসসি এমটিএস এর ওগুলো লাগবে না, এসএসসি কোনো এক্সামে ইনফ্যাক্ট ওগুলো লাগবে না। তো তুমি রিফ্লেকশন, প্লেন মিরর, ইমেজ কীরকম তৈরি হয়, তুমি কনকেভ মিরর কি, উত্তল অবতল লেন্স, উত্তল অবতল দর্পণ, হিউম্যান আই কী কী ডিফেক্ট হয়, মায়োপিয়া, হেটেরোমেট্রোপিয়া এগুলো হলে, হাইপারমেট্রোপিয়া এগুলো হলে কোন ধরনের চশমা ব্যবহার করে, দ্যাটস ইট। আর ওই যেগুলো বললাম আকাশের রং নীল হয় কেন, এই টুকটাক জিনিসগুলো দেয়। ওকে? তারপর হচ্ছে তোমার আরও দিতে পড়তে পারো এখান থেকে যে বিপদ সংকেত হিসেবে লাল আলোকে ব্যবহার করা হয় কেন। ঠিক আছে? এই জিনিসগুলো আর কি। তো সাউন্ড সম্পর্কে, তারপর হিট অ্যান্ড টেম্পারেচার সম্পর্কে, এরপর যদি আসে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে আগেরবার অঙ্ক এসেছে। ঠিক আছে? রোধের যে ফর্মুলাগুলো সমান্তরাল প্রগতিতে থাকলে বা তোমার শ্রেণীতে থাকলে সেখানে তাদের রোধগুলোকে রাখা হলে টোটাল রেজিস্ট্যান্স একটা সার্কিটের উপর কীভাবে পড়ে, এই ভি ইকুয়াল টু আই আর এই ফর্মুলার উপরে গতবারও অঙ্ক এসেছে। মাধ্যমিক লেভেলের যে কোনো বই থেকে একটু সময় নিয়ে এই চ্যাপ্টারটাকে ভালো করে তৈরি করো। তারপর গ্র্যাভিটেশন, এসআই ইউনিট, যদি 3 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের কথা বলি সেটা হলো এটা, এসআই ইউনিট। এইটাকে ভালো করে তৈরি করে যাও। এছাড়া আসে সিম্পল মেকানিক্স, লিভার, পুলি, ঠিক আছে, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার ফিশন কি, ফিউশন কি, ইত্যাদি জিনিস, মানে নিউক্লিয়ার সংযোজন, বিভাজন, আর এই আর্কিমিডিস ল টুকটাক এগুলোকে একটু দেখে যাও। সব থেকে গুরুত্বপূর্ণ যদি কথা বলি, যদি তুমি একদম কোনোভাবে নিজেকে তাও ভয়ে থাকো যে নিয়ে, অ্যাটলিস্ট এই কয়েকটা জিনিস একটু পড়ে যাবে, যার মধ্যে তোমার প্রথমেই আসছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, লস অফ মোশন, এবং তারপর আসছে আমি বলি লাইটের কথা, লাইট গুরুত্বপূর্ণ, এবং তারপর আমি এই যে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম অ্যান্ড মেজারমেন্ট অফ এসআই ইউনিট, এই জিনিসগুলোকে একটু ভালো করে দেখে গেলে ভালো হয়। ওকে? আর যদি দেখো তারপর এই জিনিসগুলো তোমরা চাইলে পড়তে পারো, দে আর নট সো ইম্পর্টেন্ট। দেন কেমিস্ট্রির যদি কথা বলি, কেমিস্ট্রির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার থেকে যায়, যার মধ্যে ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস ভীষণ গুরুত্বপূর্ণ। তাছাড়া এলিমেন্টস, কম্পাউন্ডস অ্যান্ড মিক্সচার, তোমার অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এদের সম্পর্কে একটু পড়ে যাবে, এদের অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আর প্রথম যে 20 এলিমেন্ট আমাদের পর্যায় সারণীতে, তাদের নাম এবং তাদের তোমার অ্যাটমিক নাম্বার কত, সেই জিনিসগুলোকে কিন্তু একটু ভালো করে দেখে যাবে। ওকে? তো এই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে।
দেন মেটাল নন মেটাল আমরা যদি বলি অ্যাসিড বেস অ্যান্ড সল্ট অবশ্যই ইম্পর্টেন্ট, পিএইচ, হ্যাঁ পিএইচ ইন্ডিকেটার কখন কোনটা কিভাবে দেখায়, কেমিক্যাল রিয়াকশনগুলোর টাইপ সম্পর্কে জেনে যেতে পারো। গতবার দেখছিলাম বেশ কিছু কেমিক্যাল কেমিস্ট্রির অঙ্ক দিয়েছে, দেখো সব তুমি কখনোই 100% কমপ্লিট করতে পারবে না। একটা প্রশ্ন যেটা কিনা গোটা হয়তো 10টা বা 15টা শিফটে হয়তো একটা ওরকম প্রশ্ন দেয় একটা শিফটে, তো সেটা প্রশ্নের জন্য তুমি কত মাথা ব্যথা করবে। যদি জানা থাকে অ্যান্সার করে আসবে, যদি না জানা থাকে দরকার নেই, বাকি যে জিনিসগুলো থেকে প্রবাবিলিটি বেশি আসছে সেগুলোকে পড়বে। হ্যাঁ অবশ্যই 25 নম্বরের যখন প্রশ্ন আসে, 25টা প্রশ্ন মাত্র, সেখানে 25টা প্রশ্নের উপর সিলেকশন দাঁড়িয়ে থাকলে জেনারেল নলেজে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বাট তারপরেও আমি বলবো যে যদি মনে হয় কেমিস্ট্রির অঙ্ক তোমার কাছে ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে, চেষ্টা করবে যদি জানার মধ্যে আসে অ্যান্সার করতে, না হলে তুমি ওটা ছেড়ে দেবে। খুব কঠিন প্রশ্ন দেয় না, মোটামুটি এই বেসিক টপিকগুলো তৈরি থাকলে, এই ধরো পিরিয়ডিক টেবিল, হ্যাঁ পিরিয়ডিক টেবিল তো ভীষণ গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির সমস্ত জিনিসগুলোর মধ্যে, এভরিডে কেমিস্ট্রি, বেকিং সোডা, তারপর তোমার ভিনিগার, সল্ট, এগুলো সম্পর্কে একটু ভালো করে পড়বে। ওকে, তো এই যে আমি এখানে জিনিসগুলো নোট ডাউন করে দিচ্ছি যেগুলো, সেগুলো সম্পর্কে একটু ভালো করে পড়ো, কেমিস্ট্রি ফিজিক্স, আমি বলতে পারি তোমার কোনো অসুবিধা হবে না আর। এরপর ইকোনমিতে চলে আসে, ইকোনমি নিয়েও অনেকে পাগল হয়ে যায়, এই বই ওই বই, এই নোট গাদা গুছের যা পারছে ম্যাপ ট্যাপ সব কিছু পড়ে যাচ্ছে, এত কিছুর দরকারই হয় না। খালি যে কনসেপ্টগুলো এখানে লিখে দিয়েছি সেই কনসেপ্টগুলোকে পড়ে যাও, আমি অ্যাসিওর করছি এইগুলোর উপর থেকেই প্রশ্ন দেয় খালি। তুমি যদি দেখো প্রথমে বেসিক কনসেপ্টে চলে আসো, ইকোনমির কি জিনিস অ্যাকচুয়ালি, ম্যাক্রো ইকোনমি কি, মাইক্রো ইকোনমি কি, জিডিপি কি, জিএনপি কি, এনএনপি কি, পিসিআই কি, পার ক্যাপিটা ইনকাম, ইনফ্লেশন ডিফ্লেশনের বেসিক কনসেপ্ট একদম, আর তার থেকে ডিপে যাবে না। তারপর যেটা সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যানিং। 5 ইয়ার প্ল্যানিং এর পর গ্রিন রেভলিউশন, নীতি আয়োগ কবে ফরমেশন হয়, ইত্যাদি ইত্যাদি সেই জিনিসগুলো সম্পর্কে পড়বে। 5 ইয়ার প্ল্যানিংটা সব থেকে গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে প্রত্যেকটা খুব ডিটেলসে। ওকে, এছাড়া চলে আসে আমাদের ইকোনমিক সেক্টরগুলোর মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর বলতে কি বোঝো, জিডিপিতে কার কতটা কন্ট্রিবিউশন রয়েছে, অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টর সম্পর্কে, গিগ ইকোনমি সম্পর্কে ইত্যাদি জিনিসগুলোকে ভালো করে পড়বে। ঠিক আছে, গিগ ইকোনমি কি জিনিস যদি তোমরা জানো তাহলে লিখে দাও। গিগ ইকোনমি হচ্ছে এই যে আমাদের যারা ধরো আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, যারা আমাদের সুইগি জোম্যাটোতে যে সমস্ত ভাই বা দাদারা আমাদের খাবার দিয়ে যান, তাদের সবাইকে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে গিগ ইকোনমি, ওলা, উবের, হ্যাঁ ইত্যাদি। আচ্ছা, প্রাইমারি সেক্টর কোনটা, সেকেন্ডারি সেক্টর কোনটা, টার্সিয়ারি সেক্টর কোনটা, কার জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন, এগুলো একটু পড়বে। এছাড়া গ্রিন রেভলিউশন আগেও কথা বলেছি, এমএসপি সম্পর্কে বেসিক একটু আইডিয়া, খারিফ অ্যান্ড রবি ক্রপটা ডিটেলসে পড়বে। কোন শস্যটা খারিফ শস্যের মধ্যে পড়ে, কোন শস্যটা রবি শস্যে, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। নাবার্ড সম্পর্কে বেসিক কিছু আইডিয়া, নাবার্ড কত সালে তৈরি হয়, নাবার্ডের ফাংশনিং কি, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলোকে একটু পড়বে। এখানে আরও একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ আমার মনে পড়লো, সেটা সম্পর্কে একটু পড়ে যাবে, সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ এটা সম্পর্কেও পড়বে। আচ্ছা, ব্যাংকিং এবং ফাইন্যান্স থেকে দেখতে গেলে আরবিআই সম্পর্কে হালকা তথ্য, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো কি জিনিস, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যে সমস্ত স্কিমগুলো রয়েছে গভর্নমেন্টের সেগুলো, রিজিনাল রুরাল ব্যাংক, প্রথম কোন রিজিনাল রুরাল ব্যাংক ভারতবর্ষে তৈরি হয়েছিল সেটার সম্পর্কে, একদম প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, প্রথম কোন রিজিনাল রুরাল ব্যাংক তৈরি হয়েছিল, সেই ব্যাংকের নাম হচ্ছে প্রথমা, প্রথমা রিজিনাল ব্যাংক, রুরাল ব্যাংক। তো এটা প্রশ্ন দিয়েছে এসএসসিতে, এই জিনিসগুলোকে একটু পড়ে যাবে। ওকে, তারপর ট্যাক্স এবং বাজেট সম্পর্কে, রিসেন্ট যে বাজেট আসলো সেখান থেকে প্রশ্ন, কোন খাতে কত বরাদ্দ করেছে, কোথায় কতটা চেঞ্জ হয়েছে, বিকামস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা প্রশ্নের চ্যাপ্টারের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য তোমার তৈরি হয়ে যাবে এখান থেকে। পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রিলেটেড গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো, এবং আনএমপ্লয়মেন্টের যে সমস্ত ভাগগুলো রয়েছে, সিজনাল, স্ট্রাকচারাল, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, হু ফলস আন্ডার বিলো পভার্টি লাইন, এই জিনিসগুলো, মনরেগা স্কিম সম্পর্কে, এগুলো একটু উপর দেখে যাও, ভালো হয় তাহলে। ওকে, আর গভর্নমেন্ট স্কিমগুলো সম্পর্কে তো বললামই, বিশেষ করে যেগুলো এখানে এমনি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তুমি গভর্নমেন্ট স্কিম পড়ছো, তারপরেও এখানে গভর্নমেন্ট স্কিমে পভার্টি ইরাডিকেশন রিলেটেড, এমপ্লয়মেন্ট রিলেটেড, ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড, এই স্কিমগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তারপর দেখো এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, সেই অর্গানাইজেশনগুলো সম্পর্কে হালকা একটু তথ্য, তাদের হেডকোয়ার্টার খুব বেশি না জানলেও চলবে, আর মেজর ইকোনমিস্টদের যারা রয়েছেন তাদের সম্পর্কে আমি এখানে লিখে দিয়েছি কয়েকজনের নাম এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স, রাজ কৃষ্ণা যিনি দ্য হিন্দু রেট অফ গ্রোথ থিওরি দিয়েছিলেন, অ্যালফ্রেড মার্শাল যিনি ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স বলা হয়, আর জন মেয়ার্ড যিনি ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স বলে পরিচিত। এনাদের নাম এবং এনাদের সম্পর্কে এই বেসিক আইডেন্টিটিগুলো একটু পড়ে রেখো, ঠিক আছে, জাস্ট আ মিনিট। দেন আমি যদি চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে,
কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের মধ্যেও দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোনো ইউটিউব চ্যানেল, কোনো ম্যাগাজিন যে কোনো জায়গার থেকে তৈরি করতে পারো। এই জায়গাগুলোতে গুরুত্ব দেবে, যে জায়গাগুলো আমি এখানে কথা বলছি। সবার ফার্স্টে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলোকে, সেটা কোনো ইন্ডিয়ান ন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে হতে পারে, সেটা কোনো রাজ্যের সিএম বা গভর্নর হিসেবে হতে পারে, সেটা কোনো রাজ্যের চিফ জাস্টিস, কোনো হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে হতে পারে, বা সেটা কোনো ইন্ডিয়ান যে ছোটোখাটো অর্গানাইজেশনগুলো রয়েছে, ছোটোখাটো বলবো না, অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেই অর্গানাইজেশনগুলোর হেড, বা বাইরের কোনো দেশের প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে, প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যায়। অল অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস এর জন্য। দেন চলে আসে অ্যাওয়ার্ডস। গত বছর তোমরা জানো অনেকেই খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের নাম কে কোন সেক্টরের থেকে পেয়েছে, রিসেন্টলি কারা পদ্ম পুরস্কার পেয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, তারা কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত, বিশেষ করে যারা আর্টসের সঙ্গে, মানে আর্টস পার্সোনালিটি, তাদের নাম, যারা ভারতরত্ন পেয়েছেন, একদম আমি তো বলবো ভারতরত্ন একদম প্রথম থেকে এই অবধি যারা পেয়েছেন তাদের সবার নাম মনে রাখা দরকার, কে কোন ফিল্ডের সঙ্গে কত সালে পেয়েছেন সেটাও মনে রাখা দরকার। খুব বেশি নাম নেই সেখানে, তাই জন্য এটা কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায়। নোবেল রিসেন্টটা খালি মাথায় রাখলে চলবে, 2025-এ পরীক্ষা দিতে যাচ্ছে, তো 2024-এরটা মাথায় রাখলেই চলবে, কারণ আশা করি ততদিন এরা সম্পর্কে তথ্য আসবে না। তো 2024-এটা ভালো করে মনে রেখে যেও, তাহলেই হবে। ফিল্ম খুব বেশি অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন দেখছি না, বেশ কয়েক বছর ধরে অস্কার থেকেও প্রশ্ন দেখছি না। স্পোর্টস থেকে পড়ে যেও, খেলরত্ন, অর্জুন পুরস্কার ইত্যাদি পুরস্কার সম্পর্কে। বুকস অ্যান্ড অথার্স আগেই বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও পড়ছে, বুকস অ্যান্ড অথার স্ট্যাটিক এর মধ্যেও পড়ছে। সম্প্রতি প্রকাশিত হওয়া বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি বা এমনি যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর বুকস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন। এছাড়া যদি দেখো স্পোর্টসের ক্ষেত্রে মেজর টুর্নামেন্ট, ওমেন আইপিএল কোথায় হয়েছে, কে জিতেছে, যে হাতে গোনা কয়েকবার ওমেন আইপিএল হয়েছে তাদের প্রত্যেকবার কে কে জিতেছে তাদের নামগুলো মাথায় রাখবে, কোন টিমের কে ক্যাপ্টেন, 4-5টা টিম আছে মাত্র, তাদের ক্যাপ্টেন। পুরুষদের আইপিএল এর যদি কথা বলি, সেখানেও আইপিএল এর উইনারদের সম্পর্কে একটু মাথায় রাখবে, বিভিন্ন টিমের ক্যাপ্টেনদের সম্পর্কে মাথায় রাখতে পারলে ভালো। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম কবে হয়েছিল থেকে শুরু করে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রিসেন্ট যে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হলো, হ্যাঁ, তারপর আমাদের অলিম্পিক, এশিয়ান গেমসের যে রিসেন্ট যেগুলো 2024-এর অলিম্পিক গেম হলো, এই তথ্যগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো খেলা সম্পর্কে রিসেন্ট চেস ইভেন্ট আমাদের ডি গুকেশ তোমরা জানো, তো এই সমস্ত তথ্যগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এছাড়া চলে আসি ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের থিমগুলো সম্পর্কে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ইসরোর কোনো রিসেন্ট লঞ্চ হওয়া যে স্পেস মিশনগুলো রয়েছে, মিসাইল বলছি, তোমার স্যাটেলাইটগুলো রয়েছে, ডিআরডিওর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলোকে একটু দেখে যাবে। সরকারি পলিসি নিয়ে, গভর্নমেন্ট স্কিম নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি, খুব গুরুত্ব রাখে এসএসসি এমটিএস এর ক্ষেত্রে, তো এটাকে কখনোই ইগনোর করবে না, ভালোভাবে তৈরি করার চেষ্টা করবে। এছাড়া দেখো ইকোনমিক আপডেট, এগুলোও আগে বলেছি, তুমি যখন পড়বে স্ট্যাটিক পড়তে পড়তে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করার ধরনই হলো যে আনুষঙ্গিক জিনিসগুলোকে সাথে সাথে জানা না হলে সেগুলোকে মনে রাখা যায় না। তুমি যদি মনে করো এটাকে বাদ দিই ওটাকে, ওটাকে বাদ দিই এটাকে, না, ভাতও আলাদা খায় না, তরকারিও আলাদা খায় না, একসঙ্গে মেখে খেলে তাহলে খাবারটা ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও সেটা ভালো, তাই না? তো যখন তুমি এই জিনিসগুলো পড়বে ওই স্ট্যাটিকের মধ্যে, তখনই এটার কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে পড়ে নিও, তাহলে তোমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আগেই বলেছি, মেজর সামিটস যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কোথায় কোনটা হচ্ছে, ঠিক আছে, রিসেন্টলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট, আচ্ছা মোদিজি কোন কোন দেশে গেছেন, মোদিজিকে কোন কোন দেশ থেকে কি কি উপাধি দেওয়া হয়েছে সেগুলোকে পড়বে। আর মিসলেনিয়াস টপিকের মধ্যে কোপ সামিট, ক্লাইমেট রিলেটেড যেগুলো, এগুলো তো প্রত্যেক বছর ইম্পর্টেন্ট থাকেই, বিশেষ করে এই ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পাসপোর্ট ইন্ডেক্স, এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো থেকে তো প্রশ্ন দেয়ই দেয়। তো আশা করা যায় এগুলো তোমাদের আর বলার অপেক্ষা রাখে না, তোমরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, এগুলোকে পড়বে। মিসলেনিয়াস টপিকের মধ্যে যদি বলি, মিসলেনিয়াস টপিকের মধ্যে তোমরা আহ, দেখো, এই সব কিছুর বাইরেও অনেক প্রশ্ন থেকে যায় বিভিন্ন সময়, এরপর আমি আসবো বই সম্পর্কেও বলবো তোমাদের। আর তবে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর বাইরেও হ্যাঁ প্রশ্ন আসতে পারে নাকি, এটা ডেফিনেটলি আসতে পারে, তবে তুমি কোনটা থেকে কত কিছু কভার করবে, তো একটা তো লিমিটেশন আছে তোমারও পড়ারও, তো আমি কখনোই বলবো না যে তোমাকে সব জানতে হবে, 25টাতে অ্যান্সার করতে হবে। প্র্যাকটিক্যাল কিছু সলিউশন আমি তোমাদের দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবার দেখো, এছাড়াও আনুষঙ্গিক এই টপিকগুলোকে কভার করার পরেও আনুষঙ্গিক অনেক জিনিস থাকে যেগুলো না জানা থেকে যাবে, তো সেগুলোকে কোথা থেকে কভার করবো, আমি সিম্পল বলবো এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে পড়ো। রেলের এনটিপিসি হয়ে যাওয়ার পরে, এই যে এনটিপিসির ততদিনে তোমার এক্সাম আসার আগে তুমি এনটিপিসির সিবিটি 1-এর প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে,
যে প্রশ্নগুলো এই বছর আসছে, সেই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো। আর যে কটা তুমি মক টেস্ট দেবে সেখানে যে কটা মিসলেনিয়াস প্রশ্ন পাবে সেই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো। এই ৩ টে রিসোর্স ছাড়া এখান থেকে ওখান থেকে গাদা গুচ্ছের জিনিস পড়তে যেও না। পুরো জিনিসটা হচপচ হয়ে যাবে, তুমি পড়ে মাথাতেও রাখতে পারবে না, তোমার টাইমও প্রচুর ওয়েস্ট হবে। তো এই জায়গাগুলোর থেকে তুমি তোমার বাকি যা কিছু থাকবে তুমি প্রিভিয়াস ইয়ার থেকে তৈরি করো তারপর। বাট সবার আগে থিওরি তৈরি করবে, দেন তুমি পিওয়াইকিউ পড়বে। না পড়ে কিন্তু থিওরি না পড়ে শুধুমাত্র পিওয়াইকিউ পড়ে যাওয়াটা খুবই, খুবই, খুবই বোকামির কাজ হয়ে যাবে, মাথায় রাখতে পারবে না। ঠিক আছে? এবার আসি যে বইপত্র আমরা কি, কি পড়বো? বইপত্রের দিকেও যদি কথা বলি, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো না, সেটা হচ্ছে যে এই পলিটি সম্পর্কে যখন আমাদের বলছিলাম, রিসেন্ট অ্যামেন্ডমেন্ট গুলো সম্পর্কে পড়বে পলিটির। বিশেষ করে এই যে গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট গুলোর মধ্যে রিসেন্ট যেগুলো আসলো, ধরো ১০৬ নম্বর অ্যামেন্ডমেন্ট, যেখানে মহিলাদের জন্য 33% সংরক্ষণের সিট সংরক্ষণের কথা বলা হচ্ছে লোকসভায়। ঠিক আছে? এবং আমাদের ২০২৪ যে লোকসভা ইলেকশন হয়েছে, সেই ২০২৪ লোকসভা ইলেকশন সম্পর্কে ভালো করে পড়বে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে কনসেপ্ট যেটা এখনো পাস হয়নি, সেটার কনসেপ্ট সম্পর্কে পড়বে। ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্ট বক্সে একটা উত্তর জানাও তো দেখি, যে ২০২৪ এই যে লোকসভা ইলেকশন হলো, তা ২০২৪ লোকসভা ইলেকশনে কতজন মহিলা এমপি সিলেক্টেড হয়েছেন আমাদের লোকসভায়? এটা সম্পর্কে একটু লিখে জানাও তো দেখি। ঠিক আছে? আচ্ছা। এবার আসি লাস্ট, আমি বই সম্পর্কে বলবো এবং একটা দুটো টিপস দেবো। সেটা হচ্ছে, দেখো, কোনো বই আমি বলবো না এই বই থেকে তোমার 100% ভালোভাবে তৈরি হয়ে যাবে। বিভিন্ন জন বিভিন্ন বই থেকে পড়তে পারো। যে বই থেকে তোমার মনে হবে সুইটেবল, সেই বই থেকে তুমি পড়বে। কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু গাদাখানেক ১০ টা বই পড়লাম, ১০ টা বই থেকে আমি একটু এখান থেকে একটু, ওখান থেকে একটু এভাবে পড়লাম। ওর থেকে আমার মনে হয় একটা বইকে ১০ বার পড়লে তোমার বেশি উপকার হবে। যেকোনো একটা বই তুমি নাও, সেই বইটা ভালোভাবে পড়ো। লুসেন্ট অনেকের কাছে আছে। লুসেন্ট থেকে তুমি স্ট্যাটিক বাদ দিয়ে বাকি পোরশনগুলো তৈরি করতে পারো। বাট সত্যি কথা বলতে গেলে স্ট্যাটিক লুসেন্ট থেকে কখনোই তৈরি হয় না এমটিএস এর এক্সামের মতন এক্সামের ক্ষেত্রে। কারণ খুবই সীমিত কনটেন্ট। ডেফিনিটলি ভালো বই লুসেন্ট খুব। তো পিনাকেলটাকে আমি রিকমেন্ড করছি এই কারণে, বইটা তোমার বোরিং লাগবে পড়তে। বইটাতে কোনো ছবি দেওয়া নেই, বেশি কিছু রঙিন নেই। খালি কতগুলো প্রচুর তথ্য এখানে লিখে দেওয়া রয়েছে। বাট আম বর্তমানে সিনারিওতে দাঁড়িয়ে এসএসসি যেরকম প্রশ্ন দিচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে এদের কনটেন্টটা রিলেভেন্ট। তো পিনাকেল থেকে তোমরা এই যে থিওরি বইটা রয়েছে, এই বইটাকে তোমরা আ শুধুমাত্র স্ট্যাটিক নয়, বাকি পোরশনগুলোর জন্য এই একটা বই তোমরা পড়তে পারো। এবং এটা পড়া হয়ে গেলে পিনাকেল বা কিরানের তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস এর এই বইটাকে কিনে নাও, এই বইটাকে কিনে নিয়ে এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলোকে তৈরি করবে। আগে থিওরি কোথাও অসুবিধা হলে ইউটিউব ভিডিও থেকে গাইডেন্স নাও। ঠিক আছে? বা ইন্টারনেট থেকে গাইডেন্স নাও। তারপর তোমরা চলে আসো এই জেনারেল স্টাডিজ এর এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস গুলো রয়েছে, এগুলোকে ভালো করে তৈরি করো। ব্যাস। এটুকু যদি ভালো করে করতে পারো, এর সাথে আরো একটা জিনিস করবে। সেটা হচ্ছে, টেক্সট বুকে যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে, যদি না নেওয়া থাকে নিয়ে নাও। আমি বলব টেক্সট বুক একটা বা কোনো অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে এসএসসি, এমটিএস এর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে ২০২২, ২৩, ২৪, ঠিক আছে? সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার গুলো থেকে তোমাকে মাঝে সাঝে মক টেস্ট দিতে হবে। একদম প্রথমের দিকে এখন যদি মক টেস্ট দাও সিলেবাস না কমপ্লিট করে, তাহলে তো খুব বেশি নাম্বার আসবে না। তো ভালোও লাগবে না। তোমার একটা নিজের প্রতি কনফিডেন্স ডাউন হয়ে যাবে। আগে কিছু জিনিস তৈরি করে নিয়ে দেন মক টেস্ট দেওয়া শুরু করো। এবং এখানে বলে রাখি আমি যে এই যে টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিতে বললাম, এটা জাস্ট তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসের জন্য। আমার কোনো রকম এখানে মনিটারি বেনিফিট নেই। আমার নামের কুপন কোড ব্যবহার করে তোমরা ৪ আনা পয়সার ডিসকাউন্টও পাবে না সেখানে। তোমাদের যদি মনে হয় তোমরা নেবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। ভালোভাবে ওখানে মোটামুটি অ্যান্সার কি দেওয়া থাকে। সবকটা প্রিভিয়াস ইয়ার দেখে যেতে হবে, এই হচ্ছে কথা। তো এই ছিল মোটামুটি জেনারেল নলেজ নিয়ে আমাদের আলোচনা। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর এখানে কোনো ম্যাগাজিনের কথা বলব না। ইউটিউব থেকে মোটামুটি তোমরা করে নিতে পারো। যদি কোনো ম্যাগাজিন তোমাদের জানাশোনা থাকে, তোমরা যেখান থেকে পড়ছো, তোমরা সেখান থেকে পড়তেও পারো, যেটা তোমাদের জন্য সুইটেবল মনে হয়। আমি মনে করি অল্প বই, ১ টা বই, ২ টো বই বারবার করে বেশি করে পড়লে সেটা ভালো হয়। এই কারণে আমি জাস্ট ২ টো বইয়ের কথা তোমাদেরকে বললাম। এছাড়া যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা উইথআউট হেজিটেশন আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি ডেফিনিটলি সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব এবং তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ।